কাল ছেলেটাকে বাসায় নিয়ে এসব কথা বলবো ওর সাথে। আকাল সুমাইয়াকে উদ্দেশ্য করে বলে রুম থেকে চলে গেল, সাথে আন্টিও চলে গেল। তখন সুমাইয়া আমাকে জড়িয়ে ধরল। কি করবো ভেবে পাচ্ছি না, সত্যি মনের মধ্যে কেমন জানি হচ্ছিল। সুমাইয়াকে কি করে বোঝাবো এখনো ওকে আমি আগের মতোই ভালোবাসি। খুব বড় উপকার করলে আমার, অনেক অনেক ধন্যবাদ। মুখে একটু হাসির ছাপ নিয়ে বললাম, ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ দিয়ে আর কিছু নেই। তুমি খুশি হয়েছে তো? তখন সুমাইয়া আমাকে ছেড়ে দিয়ে বলল, খুশি হয়েছি মানে? অনেক খুশি হয়েছি। আচ্ছা তাহলে এখন তুমি যাও, সকালে কথা হবে। তারপর সুমাইয়া চলে যাওয়ার পর দরজা লাগিয়ে বসে পড়লাম। আবার এখনো বিশ্বাস হচ্ছে না সুমাইয়া এরকম করবে। ও বলে আমাকে ভালোবাসতো, এটাই কি তাহলে সেই ভালোবাসা ছিল? আজকে খুব জোরে কাঁদতে ইচ্ছে করছে। এরকম 5 বছর আগেও কেঁদেছিলাম, কিন্তু সেই কান্না যে আবার কাঁদতে হবে ভাবিনি কখনো। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। সকালে সুমাইয়ার ডাকে ঘুম ভাঙে। কি ব্যাপার অফরো, এখনো ঘুমাচ্ছ? কয়টা বাজে দেখছো? 9টা বাজে। সকালে অ্যালার্ম দেওয়ার কথা মনে ছিল না তো, তাই। ও, 4টা পার হয়ে গেছে। অফিসে যাবে না? যাবো, তুমি যাও, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে না খেয়ে অফিসের দিকে গেলাম। আন্টি অনেকবার খেতে বললো, কিন্তু দেরি হয়ে গেছে বলে খেলাম না। আসলে খেতে ইচ্ছে করছিল না। বাইরে গিয়ে দেখি সুমাইয়া গাড়িতে বসে আছে। আমাকে দেখে বলে উঠলো, এতক্ষণ লাগে আসতে? কখন থেকে দাঁড়িয়ে আছি। সরি, এখন যাওয়া যাক তাহলে। চলো। কিন্তু অফরো, তোমার চোখগুলো এইভাবে ফুলে গেছে কেন? কই ফুলে গেছে? আমার কাছে তো ঠিকই লাগছে। আমাকে মিথ্যা বলার চেষ্টা করো না অফরো, আমি কিন্তু তোমাকে ভালো করেই চিনি, তাই আমার কাছে প্লিজ কিছু লুকিও না। আরে বাদ দাও তো, সত্যি কিছু হয়নি আমার। একটু বাড়ির কথা মনে পড়ছিল, তাই। অনেকদিন হলো বাড়িতে যাই না, তুমি মিছাই ভাবতেছো। ও, তাহলে চলো ঘুরে আসি তোমার বাড়ি। কি? তুমি কেন যাবে? এটা তো কি, আমি কি যেতে পারি না নাকি? প্লিজ নিয়ে চলো, তোমার বাড়ি দেখার খুব ইচ্ছা আমার। সম্ভব না সুমাইয়া। তুমি পিটারের সাথে বিয়ে করতে যাচ্ছ, এখন যদি আমার সাথে ঘুরতে যাও আঙ্কেল আন্টি খারাপ না। আরে বাবা মা কিছুই ভাববে না, আমি ম্যানেজ করবো। আর পিটারের সাথে বিয়ে হচ্ছে তো কি, আমরা তো এখন বন্ধু, তাই না? আচ্ছা পরে ভেবে দেখবো। অফিস চলে এসেছি এসব ভাবতাম। তারপর অফিসে গেলাম, সুমাইয়াকে কেবিনে দিয়ে নিজের কাজ করতে লাগলাম। অনেক কাজ জমে আছে। অনেকক্ষণ কাজ করার পর রাফিনের কাছে গেলাম। কি রে মামা, ম্যাডামকে পেয়ে আমাদের ভুলে গেলি যে? কই বললাম রে, কাল তো কথা বললাম। তাছাড়া তোদের কি ভুলতে পারি নাকি? সেটা তো দেখতেই পাচ্ছি। আগে প্রতিদিন রাতে ফোনে কথা বলতি, আর এখন তো রাতে একটা মিস কলও দিস না। আরে বলিস না, কাল রাতে সুমাইয়ের সাথে বেড়াতে গিয়েছিলাম তো, তাই। কি বলিস রে মামা, কখন গেলি? আর একবার তো বললিও না তোর জন্য আমরা এত চিন্তা করি। আর তুই অন্যদিকে সুমাইয়াকে নিয়ে মজা করতেছস। মানে তেমন কিছু না, আমি যেতে চাইছিলাম না, জোর করে নিয়ে গিয়েছি। তাই নাকি? তুমি তো কচি খোকা, তুমি কেন যাবে? শালা কি বলছিস এসব? ইয়ার কি বাদ দে। সুমাইয়া আজকে কি বলছে সেটা শোন আগে। কেন, কি বলছে? বিয়ে করতে চাইছে নাকি তোকে? আরে না, আমার গ্রামের বাড়ি যেতে চাইছে। কি করব বলতো? তাছাড়া কালকে ওর বাড়িতে পিটারের কথা বলছে, বাড়ি থেকে মেনে নিয়েছে। তোর বাড়ি কেন যাবে? বিয়ে করতেছে অন্যজনকে। এবার একটু বেশি বেশি করছে সুমাইয়া। সবকিছু ঠিকই ছিল, ইচ্ছা করলেই ম্যানেজ করতে পারতো। ওর চিন্তা বাদ দে, তুই মিমকে বিয়ে কর, মামা ও তোকে খুব ভালোবাসে। আরে কি বলিস? মিম কেন আমাকে ভালোবাসতে যাবে? তাছাড়া ওকে আমি ওইভাবে দেখি না। রে, সত্যি মিম তোকে অনেক ভালোবাসে। অনেকবার বলতে চেয়েছে কিন্তু সাহস করে বলতে পারিনি। বুঝলাম, কিন্তু তুই এসব জানলি কি করে? নাকি তুইও আছিস ওর সাথে? আরে মিম আমাকে বলছে, তাই বললাম তোকে। ও, মিমকে তো দেখছি না, আজ আসেনি নাকি? কি জানি, আমিও দেখিনি সকাল থেকে একবারও আমার এখানে আসেনি। প্রতিদিনই অনেকবার আসতো। আচ্ছা থাক, আমি দেখে আসি। যা, অনেক কাজ পড়ে আছে। আমার কাজগুলো সেরে নেই, না হলে ম্যাডাম আবার রাগ দেখাবে। খুব ভয় করিস নাকি রে সুমাইয়াকে দেখে? ভয় করবো না? প্রথম দিনে যেসব বলেছিলাম তারপর থেকে তো আমাকে দেখতেই পারে না। চাকরিটা কেড়ে নেয়নি, তাই ভালো। আচ্ছা থাক, আমি যাই। তারপর মিমের কেবিনের দিকে গেলাম, কিন্তু সেখানে গিয়ে মিমকে দেখলাম। কিছুই বুঝতেছি না, মিম তো অফিস মিস করে না। কোনো সমস্যা হলো না? অনেকবার ফোন দিলাম কিন্তু ফোনটা বন্ধ দেখাচ্ছে, মনে হয় বিজি আছে। কিছুক্ষণ পর সুমাইয়া ডাক পড়ল। কি ব্যাপার, ডাকছো আমায়? কেন, ডেকে ডিস্টার্ব করলাম নাকি? না, ডিস্টার্ব করার কি আছে? আপনার অফিস, আপনি যা বলবেন সেটাই হবে। আচ্ছা চলো এক জায়গায় যাব। আজ আবার কোথায় যাবে?
আমি যেতে পারবো না, অনেক কাজ জমে আছে আমার। কিসের কাজ? আমি বলছি যখন যাবে। আর ভুলে যেও না, তুমি আমার পার্সোনাল সেক্রেটারি। আমি যেখানে যাব সেখানেই তোমাকে যেতে হবে, আর কাজের বিষয়ে আমি দেখে নিব। আচ্ছা তাহলে যাবো, কিন্তু কোথায় যাবে আবার আজ? পিটারের সাথে দেখা করতে যাব, তারপর ওকে বাড়িতে নিয়ে যাব। কান্না রাতে আব্বুকে আনতে বললো। ও তাহলে তুমি যাও, আমি গিয়ে কি করবো? তুমি চলো, তুমি থাকলে আমার আব্বুকে বোঝাতে কষ্ট কম হবে। আরে না, আমি এটা পারবো না। তুমি যাও, আমার এক জায়গায় যেতে হবে। কোথায় যাবে তুমি? চলো আগে তোমার কাজটা সেরে আসি। আমার কাজটা করতে অনেক সময় লাগবে, তার চেয়ে ভালো তুমি যাও। আমি আঙ্কেলকে সব বলে দেবো না, তাছাড়া কোনো সমস্যা হলে আমি তো আছি। ঠিক আছে, আমি তাহলে গেলাম। তুমি তাহলে অফিসে থাকো, সবকিছু দেখাশোনা করো। যাক বাঁচলাম। ওদের প্রেম লীলা আমার দেখতে হবে। ঠেকা পড়ছে। তাছাড়া পিটারের বাচ্চাকে দেখলেই মাথা গরম হয়ে যায় আমার। সারাদিন অফিসেই থাকলাম, কোনো কাজই ছিল না, এমনি মিথ্যে বললাম যাবো না ওই জন্য। এরপরে মিমকে অনেকবার ফোন দিলাম, কিন্তু ফোনটা এখন বন্ধ। এখন সত্যিই টেনশন হচ্ছে। ওর বাড়ির পরিচয়টা জানি না, রাফিনও নাকি জানে না। সন্ধ্যায় কাজ করে বাসায় ফিরলাম, এর মধ্যে সুমাইয়ের সাথে আর কোনো কথা হয় নাই। বাড়িতে পৌঁছে অবাক হয়ে গেলাম। সকলের মনে খুশির আভাস, মনে হয় বিয়েটা ঠিক হয়ে গেছে। আমাকে দেখে আঙ্কেল বলে উঠলো, কি ব্যাপার অভ্র, কোথায় গিয়েছিলি সারাদিন? আমি তো অফিসে ছিলাম, তাছাড়া একটু জরুরি কাজ ছিল তো আমার, তাই সুমাইয়া ম্যাডামের সাথে যেতে পারি। তুমি কাজটা ঠিক করনি বাবা, এমন একটা শুভ কাজ তোমার কাছে ঠিক করলাম। তুমি তো আমাদের বাড়ির একজন। পরে আঙ্কেল, আর এমন হবে না। বিয়ে তাহলে ঠিক হয়ে গেছে নাকি? বাবা, এই মাসের 21 তারিখে বিয়ে। ছেলের সাথে কথা বললাম, ছেলেটা ভালো, সোনাইকে খুব ভালোবাসে আর আর ইসলাম ধর্ম গ্রহণ করবে। ও তাহলে তো ভালোই। বিয়ের সবকিছু কিন্তু তোমাকেই করতে হবে। অগ্র আমার পছন্দের বিয়ে বলে কথা। ঠিক আছে, সব দায়িত্ব আমার, আপনার কোনো চিন্তাই করতে হবে না। ঠিক বাচ্চালে বাবা, আমি অনেক টেনশনে ছিলাম। আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, সারাদিন অফিস করে এসেছো। ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কি হচ্ছে সবকিছুই বুঝতে পারছি না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না কয়েকদিন পর সুমাইয়ের বিয়ে। সেই বিয়ের সব কাজ আমাকেই করতে হবে। একটু পর জুই আসলো ছাদে। কি ব্যাপার ভাইয়া, এইভাবে একা একা দাঁড়িয়ে আছেন যে? এমনি দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আমি কিন্তু সেটা জানি। কেন এত কষ্ট দিচ্ছেন নিজেকে? জুইয়ের কথা শুনে আমার ভেতরটা চমকে উঠলো। জুই কি বলছিস সব? কিছুই তো বুঝতেছি না। তাহলে কি ও সব জেনে গেল নাকি? কি বলছো এসব জুই? পাগল হয়ে গেছে নাকি? পাগল আমি হইনি ভাইয়া, পাগল তো হয়েছেন আপনি। কি এটা? জুইয়ের হাতে দেখলাম আমার ডায়েরি। আমার জীবনে ঘটে যাওয়া সবকিছু এই ডায়েরিতে লিখে রেখেছি। কিন্তু জুইয়ের কাছে গেল কিভাবে যা? আমি তো আমার ব্যাগে রেখেছিলাম। কি ব্যাপার, আমার ডায়েরি তোমার হাতে কেন? কোথায় পেয়েছো এটা? কোথায় পেয়েছি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে ডায়েরিটা আমি পুরো পড়ে ফেলেছি। তাই আপনি ইচ্ছা করলেও কিছুই লুকাতে পারবেন না আমার কাছ থেকে। কি পড়েছো তুমি? কি কি পড়েছো? এত ভয় পাচ্ছেন কেন ভাইয়া? আমি ওসব কাউকে বলবো না। জুইয়ের কথা শুনে ওর হাত দুটো জড়িয়ে ধরলাম। প্লিজ জুই, এসব আঙ্কেল আন্টিরে বলো না, তারা শুনলে খুব কষ্ট পাবে। আমি এগুলো সব ভুলে গেছি। কি ভুলে গেছেন ভাইয়া? এইভাবে নিজেকে কষ্ট দেওয়ার কি মানে আছে? এখানে তো আপনার কোনো দোষ নেই। আপনার জায়গায় যে কোনো ছেলে থাকলে এরকম করত। পরিবারের চাইতে তো আর গার্লফ্রেন্ড বড় হতে পারে না। আমি তখন কি করতে পারতাম বলো? একদিকে বাবাকে হারিয়েছিলাম, হঠাৎ মা অনেক ভেঙে পড়েছে। তাকে ছেড়ে আমি কিভাবে আসতাম? আমার মুখ চেয়ে আমার মার ভাই বেঁচে আছে। তো সেদিন আশা ছেড়ে দিয়েছিলাম, ঢাকা শহর আবার আসবো। আমি সব বুঝতে পারছি ভাইয়া। এতদিন আমি না জেনে সুমাইয়া আপুর বয়ফ্রেন্ডকে অনেক গালি দিয়েছি, কিন্তু সেই বয়ফ্রেন্ডটা যে আপনি সেটা কখনো কল্পনাও করিনি। অনেক গালি দিয়েছি অজান্তেই, পারলে মাফ করে দিয়ে। আরে মাপ চাচ্ছ কেন? তুমি তো জানতে না সত্যিটা। আসলে কোনো কিছু না জেনে আগে কিছু বলা লাগে না। তাছাড়া তুমি তো আমাকে প্রকাশ্যে গালি দাওনি, গোপনে দিছো, ওইটা বিষয় না। আপনি অনেক ভালো ভাইয়া। এতদিন মনে করতাম সুমাইয়া আপুর ভাগ্য খারাপ ছিল বলে ওইরকম একটা বয়ফ্রেন্ড পেয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে সুমাইয়া আপুর ভাগ্য সৌভাগ্য ছিল আপনার মতো একটা ভালো বয়ফ্রেন্ড পাওয়া। আরে অত বেশি বলো না, আমি অতটাও ভালো না যতটা ভালো তুমি বলছো। আমিও তো ভুল করেছিলাম। আপনি কিসের ভুল করলেন? ভুল তো করছে সুমাইয়া আপু, আপনাকে না জেনে দূরে সরিয়ে দিচ্ছে। আরে তুমি ভুল ভাবতেছো, সুমাইয়ার কি দোষ? ও তো আমার জন্য অপেক্ষাই করেছিল, অনেকবার ফোন দিয়েছিল হয়তো। কপালটা এতই খারাপ ছিল, সেদিন ফোনটাও ভুল করে ঢাকায় রেখে গিয়েছিলাম। আসলে বাবার মৃত্যুর সংবাদটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম।
আচ্ছা ভাইয়া, বাদ দেন এসব। যা হয়ে গেছে তা ভেবে লাভ নাই। তার চেয়ে ভালো সামনে কি হবে সেটা ভাবি। সামনে তো সুমাইয়ের বিয়ে, ওইটা নিয়ে আর কি ভাববো? ওইটাই ভাবতে হবে ভাইয়া। বিয়ে তো হবেই আপুর, তবে ওই সাদা বলদের সাথে না, হবে আপনার সাথে। কি বলছো এসব? বিয়ে তো ঠিক হয়ে গেছে। আর তাছাড়া আমি সুমাইয়াকে আর ভালোবাসি না। মিথ্যা বলেন কেন ভাইয়া? আপনি যদি ভালোই না বাসতেন তাহলে আজকে অবশ্যই সুমাইয়া আপুর সাথে আসতেন। এমনি একটা কাজ পড়ে গেছিল তাই আসিনি। আর না আসলে কি আমি ওকে ভালোবাসি নাকি? আমাকে অত কিছু বুঝায়েন না ভাইয়া, আমি ওসব ভালোই বুঝি। আচ্ছা, ভালো যদি না বাসেন তাহলে ডায়েরির পুরোটা জুড়ে সুমাইয়া আপু কেন? জুই, এসব বাদ দাও, চলো এখন নিচে যাই। কথা ঘুরানোর চেষ্টা করবেন না ভাইয়া, আমাকে আগে বলেন তারপরে নিচে যাব। কি শুনবে? কেন পাগলামি করছো? আর কিছুই সম্ভব না, কারণ আমি ভালোবাসলেও সুমাইয়া আমাকে আর ভালোবাসে না। ভালো যদি বাসতো তাহলে এত দূর নিয়ে আসতো না। সুমাইয়া আপুও ভালোবাসে আপনাকে। আমি দেখেছিলাম যখন আপনি সুমাইয়া আপুর সাথে কথা বলা বন্ধ করেছিলেন, কেঁদেছিল, পাগল হয়ে গিয়েছিল প্রায়। এত ভালোবাসা কখনোই শেষ হওয়ার না, আমি জানি। এখনো সুমাইয়া আপু আপনাকে ভালোবাসে। ভালো যদি বাসে তাহলে অন্যজনকে বিয়ে করছে কেন? তুমি অযথা এসব ভুল ভাবতেছো। সেটা তো আমিও বুঝতেছি না ভাইয়া, আপু এরকম করছে কেন? আপু ইচ্ছে করলেই তো সবকিছু ম্যানেজ করতে পারে। বোঝার কিছু নেই জুই, সুমাইয়ার আমাকে ভালোবাসে না, ওর মনে আছে শুধু আমার জন্য ঘৃণা। আমি একবার আপুকে বলবো নাকি ভাইয়া? আরে না, আর কয়েকদিন পর ওর বিয়ে, আমি চাই না আবার ওর মনটা ভেঙে যায়। মন তো আপনার ভাঙবে ভাইয়া, পারবেন আপুকে ছাড়া ভালো থাকতে? পারবো জুই, এখন আমার অভ্যেস হয়ে গেছে। 5 বছর যখন ভুলে থাকতে পেরেছি, বাকি জীবনটা পার। ও যদি অন্য কোথাও সুখী থাকে তাহলে সুখী থাকতে দাও। আমি আপনাকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি সত্যিই মহান ভাইয়া। আপনার মতো একজন ছেলে যেন আমাকে ঠিক আপনার মতোই ভালোবাসে। পাবে, আমার যে ভালো ছেলে পাবে। দেখো, আসলে ভালোবাসাটা বিশ্বাসের উপর বেঁচে থাকে। যাকে ভালোবাসো না কেন, মন থেকে বেশো, কাউকে ঠকায়। তোমার ভালোবাসা যদি সত্যি হয় অবশ্যই সফল হবে। ভাইয়া, চলেন নিচে যাই, অনেকক্ষণ হলো, উপরে আসছি। চলো। তারপর আমি আর জুই নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু সামনে তাকিয়ে তো আমার পার সামনে এগুলো না, কারণ সুমাইয়ার সামনে দাঁড়িয়ে আছে। সবকিছু শুনে ফেললো নাকি? সুমাইয়া, তুমি এখানে কখন আসলে? আসছি অনেকক্ষণ হলো, তোমাদের কথা শুনছিলাম। সুমাইয়ের কথা শুনে আমার তো ঘাম ঝরতে লাগছিল। তাহলে কি সবকিছু শুনে ফেললো সুমাইয়া? এখন কি হবে? কি ব্যাপার, এভাবে চুপ করে আছো কেন? কি রে জুই, তুইও চুপ করে আছিস কেন? না কিছু না, কি শুনেছো তুমি? আরে এত সিরিয়াস হচ্ছ কেন? আমি এমনি মজা করলাম, তোমাদের কথা আমি শুনতে যাব কেন? কিন্তু তোমরা কি এমন কথা বলেছিলে যে আমাকে দেখে চমকে গেল? সুমাইয়ের কথা শুনে একটু স্বস্তি এলো। আমি কিছু বলতে যাবো তার আগে জুই বলে উঠলো, আরে আপু, তোর বিয়ে নিয়ে কথা বলছিলাম, কি কি করব তোর বিয়েতে সেটা ভাবছিলাম। ও তাই নাকি? তা আমাকেও ডাকতে পারতি। তোকে কেন ডাকবো? তোরই তো বিয়ে। তো কি, আমার বিয়ে বলে আমাকে ডাকবে না, এটা কেমন কথা? অফ্র, তুমি তো একবার ডাকতে পারতে। আমরা এমনি দাঁড়িয়ে গল্প করছিলাম, জুই এমনি মজা করছে। বাদ দাও এসব, চলো নিচে যাই। তাই চলো। তারপর নিচে গেলাম, দেখলাম আঙ্কেল আন্টি খাবার টেবিলে বসে আছে। আমরা যাওয়ার পর খাওয়া শুরু করলাম। কেন আচ্ছা অব্র, তোমার মায়ের নাম্বারটা দিও তো। আঙ্কেল, কি করবেন? হাতে তো বেশি সময় নেই, আর মাত্র কয়েকদিন। তোমার মাকেও বিয়েতে আসতে বলো। এতদিন ধরে আমাদের বাড়িতে থাকছো, তোমার মাকে এখনো দেখাই হয়নি। ও, নাম্বার নেওয়া লাগবে না আঙ্কেল, আমি এমনিতে একবার বাড়িতে যাব। ছোট ভাইয়ের নাকি শরীর খারাপ, তখন যদি আসতে চাই তাহলে নিয়ে আসবো। কবে দেবে তুমি? এখন তো এমনিতেই অনেক চাপ, তুমি চলে গেলে কিভাবে হবে? টেনশন করবে না, আমি কি থাকবো না, শুধু ভাইকে একটু হসপিটালে নিয়ে গিয়ে দেখাবো। একদিনের মধ্যে চলে আসবো। ঠিক আছে, তাহলে যেও। আর আসার সময় অবশ্যই তোমার মাকে ভাইকে নিয়ে আসবে কিন্তু। তোমরা কি শুরু করেছো? খাওয়ার সময় এত কথা বলছো কেন? পরে বললে হতো না? পরে সময় পায় না তাই বললাম। আচ্ছা সবাই খাও এখন। খাওয়া শেষ করে রুমে গেলাম। একটু পর রাফিনকে ফোন দিলাম, কিরে দোস্ত, মিমের কোনো খোঁজ পেলি? আরে এখনো তো পাইনি, কোথায় গেল হঠাৎ? আচ্ছা কালকে তুই আয়, তারপর ওর বাসায় গিয়ে দেখবো। আমি তো কাল যেতে পারবো না রে, সুমাইয়ের বিয়ের আর 5 দিন আছে। কেন যে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করলো বুঝলাম না। খুব কাজ পড়ে গেছে রে, সব দায়িত্ব আঙ্কেল আমাকে দিয়েছে, কি যে করি। আচ্ছা তোকে আসতে হবে না, আমি গিয়ে দেখবো। তা সুমাইয়ার সাথে কিছু কি হলো?
কি হবে? আর 5 দিন পর বিয়ে, এটাই এখন হতে চলেছে। এখনো সময় আছে বন্ধু, কিছু কর। 5 দিন পর কিন্তু চিরতরে হারাবি। আমি জানি তুই এখনো সুমাইয়াকে খুব ভালোবাসিস, আর তুই খুব কষ্টে আছিস, সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা রাখি, পরে কথা। বাই, ভালো থাকিস। তারপর ফোনটা কেটে দিলাম। আমি এখানে কি করতে পারবো? কিছুই তো করার নাই আমার। কি ঠিক করবো সে অধিকারই তো নাই আমার। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আগেই উঠলাম, ফজরের নামাজ পড়ে ছাদে গেলাম। এটা আমার একটা বদ অভ্যেস। যখন সময় পাই তখনই ছাদে যাই। অনেক ভালো লাগে আমার। সকালে প্রকৃতির মুক্ত হওয়া নিমিশেই মনটা ভালো করে দেয়। কিছুক্ষণ থাকার পর রুমে গেলাম। বাড়িতে ফোন দিয়ে মাকে জানিয়ে দিলাম আজকে বাড়িতে যাব। অনেকদিন হলো মাকে দেখিনি, একটু ভালো লাগছে না। সকালে ব্রেকফাস্ট করার সময় আন্টিকে বললাম, আন্টি আজকে বাড়িতে যাব একটু পর। আজকেই যাবে? কাল রাতে তো বললে না। আর আজ গেলে আসবে কবে? কালকে চলে আসবো। অনেকদিন হলো তাদের দেখি না তো। ও আচ্ছা, ভালোভাবে যেও তাহলে। সুমেও টেবিলে বসেছিল, আমার আর আন্টি কথা শুনছিল। অফ্র, আমিও তোমার সাথে যাব, নিয়ে যাবে না? সুমের কথা শুনে কিছু বললাম না, কারণ পাশে আন্টি দাঁড়িয়েছিল। কি হলো, নিয়ে যাবে না? মা তুমি একটু বলো, অনেকদিন হলো বেড়াতে যাই না কোথাও। সুমের কথা শুনে আন্টি বলে উঠলো, এত করে যখন বলছে নিয়ে যাও না অগ্র, আমাদের বাড়ির গাড়ি নিয়ে যাও, তাহলে কোনো প্রবলেম হবে না। আন্টির কথা না করতে পারলাম। আসলে আমার ইচ্ছে ছিল না সুমাইয়াকে সাথে করে নিয়ে যেতে। এমনিতেই কয়েকদিনে অনেক মায়ায় জড়িয়ে গেছে, আর জড়াতে চান। কিছুক্ষণ পর আঙ্কেল আন্টিকে বলে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। আসার সময় জুই দেখলাম মুচকি মুচকি হাসতেছে। আমাকে দেখে বলল, ভাইয়া সুযোগটা কাজে লাগায়েন, আর কিন্তু পাবেন না। এটাই শেষ, এটাই শেষ। জুই সুমাইয়ের সামনেই কথাগুলো বলল। কিসের সুযোগ রে? কি বলছিস এসব? ওটা তুই বুঝবি না, আমার আর ভাইয়ার বিষয় এটা। খুব বড় হয়ে গেছিস, তাই না? তোমরা কি শুরু করলে? এক জায়গায় যাচ্ছি তো। জুই তুমি যাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে, অনেক দূর যেতে হবে। ভালোভাবে যায়েন, বাই। তুমিও ভালো থেকো, বাই। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় অনেক হাসি তামাশা করলাম। সুমাইয়াকে দেখে একটু মনে হচ্ছে না আমাদের আগে একটা রিলেশন ছিল, মনে হচ্ছে আমি ওর নতুন কোনো বন্ধু। প্রায় 4 ঘন্টা পর বাড়িতে পৌঁছলাম, আর 6 মাস পর বাড়িতে আসলাম। আম্মু তো আমাকে দেখে অনেক খুশি। সুমাইয়াকে নিয়ে এসেছি বলে সুমাইয়া আরো বেশি খুশি হয়েছে। আম্মুকে আগেই বলেছিলাম সুমাইয়াকে নিয়ে আসবো, কিন্তু সুমাইয়ার সাথে যে আমার রিলেশন ছিল এটা আম্মু জানে না। আসতে কোনো সমস্যা হয়নি তো অগ্র? না, সমস্যা হয়নি কোনো। ভালো আছো তোমরা? ভালো আছি। তুই তো অনেক শুকিয়ে গেছিস। কই শুকালাম? তোমার কাছে আমি সব সময় খালি শুকিয়ে যাই না, তাই না? আচ্ছা মা, তুমি বলো তো অগ্র শুকিয়ে যায়নি? সুমাইয়াকে উদ্দেশ্য করে বললাম, একটু শুকিয়ে গেছে আন্টি। সব কি করছো আম্মু? এতদিন পরে বাড়িতে আসলাম আর তুমি আছো। আমার মোটা চিকন হয়নি। বাপে কোথায়? ওই আর যাবে, দেখ কোথাও গিয়ে খেলতেছে। এত মানা করি তবুও শোনে না, আমাকে তো ভয়ই পায় না। তাই নাকি? আমি আসবো সেটাও জানি? জানার পর থেকে কয়বার জিজ্ঞেস করলো তোরা কখন আসবি, আমি বলছি ঠিক নাই। আচ্ছা, ওকে ডাক দাও, অনেকদিন হলো দেখি না। এমনি আসবেনি, একটু পর দুপুর হয়ে গেছে না। তা তোরা কবে যাবি? মাত্র আসলাম, এখনই যাওয়ার কথা ভাবতেছি আম্মু। আমার মনে হয় কাল সকালে যাব। আজকেই তো এলি, আবার কালকে চলে যাবি? এতদিন পরে আসলি। যেতেই হবে, সামনের সময়ের বিয়ে তো, অনেক কাজ পড়ে আছে। আঙ্কেল তো আসতেই দিবে না। ও তাই নাকি মা, তোমার বিয়ের সামনে? সুমাইয়াকে উদ্দেশ্য করে আম্মু বলল, আন্টি, আপনাদের কিন্তু যেতেই হবে। আমরা কিভাবে যাব? বাড়িতে তো আমরাই থাকি, আমরা গেলে বাড়ি দেখবে কে? আমি ওসব কিছু শুনবো না, আপনাদের যেতেই হবে। আচ্ছা মা, সেদিন আগে আসুক, তোমরা রেস্ট নাও, অনেক দূর থেকে এসেছো। আমি রান্নাঘরে যাই। তারপর আম্মু চলে গেল। তোমার আম্মু অনেক ভালো অফ্র। ও, সবার মাই ভালো হয়, তোমার মাও অনেক ভালো। কিছুক্ষণ পর বাপ্পি কোথায় যেন আসলো, আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলাম। অনেকদিন হলো দেখে না তো। ভাইয়া কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আমি তো খুব ভালো, কিন্তু এটা কে ভাইয়া? ভাবি নাকি? সুমাইকে উদ্দেশ্য করে বললো বাপ্পি, কিরে খুব পাকনা হয়েছিস দেখছি। এটা তোর ভাবি হতে যাবে কেন? ও আমাদের অফিসের বস। আমার জন্য কি আনছিস ভাইয়া? কি লাগবে তোর? সব আনছি। আম্মুর কাছে যা, তাহলেই পাবি। আমার কথা শুনে দিল দৌড়। আমাকে মনে হয় চিনেই না। ওইদিকে
আমাদের দুই ভাইয়ের কাহিনী দেখে সুমাইয়া হাসতে শুরু করলো। কি ব্যাপার, হাসতেছো কেন? এমনি তোমাদের কাহিনী দেখে। তোমার পরিবারটা অনেক সুন্দর, কিন্তু সবাইকে তো দেখছি, তোমার আব্বুকে তো দেখলাম না। সুমাইয়ার কথা শুনে বুকের মধ্যে কেমন জানি করতে লাগলো। আসলে সুমাইয়া জানেই না আমার আব্বু মারা গেছে অনেক আগে। সুমাইয়ার কথায় কি বলবো ভেবে পাচ্ছি না। কিছু বলতে যাব তার আগে আম্মু খাওয়ার জন্য ডাকলো। এই সুযোগে আমিও কথাটা এড়িয়ে গেলাম। চলো সুমাইয়া, খেতে যাই, আম্মু ডাকতেছে। চলো। খেতে গিয়ে দেখলাম আম্মু রুই মাছের তরকারি রান্না করেছে। অনেকদিন পর আম্মুর হাতে খাবার খেলাম। আম্মুর হাতে খাবারের স্বাদই অন্যরকম, যা অন্য কোনো খাবারে নাই। খুব সুন্দর হয়েছে আন্টি, এত টেস্টি খাবার আমার বাড়িতেও খাই নাই। কি যে বলো না মা, তোমরা হচ্ছে ধনী মানুষ। আমি তো আর সামান্য রুই মাছ রান্না করেছি, যতটুকু স্বাদ ছিল ততটুকু করেছি মা, তুমি কিছু মনে করো না। আরে আন্টি কি বলেন, খাবারটা সত্যিই ভালো হয়েছে। আর এতটুকু বলছেন কেন? অনেক কিছুই তো করেছেন, শুধু শুধু এসব কথা বলে আমাকে লজ্জা দিয়েন না। সুমাইয়ার কথা শুনে আম্মু মুচকি হাসলো। খাওয়া শেষ করে রুমে গিয়ে কিছুক্ষণ পর গল্প করলাম সবাই মিলে। বিকালের দিকে সুমাইয়াকে নিয়ে ঘুরতে বের হলাম গ্রামটা দেখতে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপরূপ। এতদিন মনে হয় প্রাণহীন শহরে ছিলাম, সেখানে ভালোভাবে শ্বাসও নেওয়া যায় না। তোমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর অফ্র, আমার খুব ভালো লাগছে। তাই নাকি? সামনে চলো, আর ভালো লাগবে। নদীর পাড়ে যাই চলো। নদীও আছে তোমাদের গ্রামে? তাহলে তাড়াতাড়ি চলো, দেরি করছো কেন? কই দেরি করলাম, যাচ্ছি তো। চলো। যাওয়ার সময় একজন হঠাৎ ডাক দিল। কিরে অব্র না? খেয়াল করে দেখলাম কয়েকজন বন্ধু। ওরা গ্রামেই থাকে, খুব ভালো বন্ধু ছিল। আমি শহরে চলে গিয়েছিলাম, তাই কারোর সাথে তেমন কথা হয়নি। সুমাইয়া, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। কিরে তুই এখানে? দেখো না দেখার প্ল্যান করে চলে যাচ্ছিস? বড়লোক হয়ে গেছিস খুব না? না রে, বড়লোক হতে যাবো কেন? আমি তোদের দেখতে পাইনি, দেখতে পেলে অবশ্যই কথা বলতাম। আচ্ছা, ভুল হয়ে গেছে। কেমন আছিস তোরা? আমরা ভালো আছি। হঠাৎ কোথায় চলে গিয়েছিলে আমাদের না জানিয়ে? পরে তোর মার কাছ থেকে শুনলাম তুই নাকি ঢাকা চলে গেছিস। রে, ঢাকায় গিয়েছিলাম। হঠাৎ গেছিলাম তো, তাই তোদের বলতে পারিনি, কিছু মনে করিস না। মনে তো করাই লাগবে মামা, তুই বিয়ে করেছিস আর আমাদের দাওয়াত দিলি না। কই বিয়ে করলাম, পাগল হলি নাকি তোরা? আমি বিয়ে করলে তোদের দাওয়াত দিব না? দাওয়াত আর কই দিলে মামা? ওখানে দাঁড়িয়ে আছে ওইটা কে তাহলে? এর আগে তো কোনোদিন দেখিনি। ও, ওইটাই সুমাইয়া, যার কথা তোদের আগে বলেছিলাম। কি? ওইটা সুমাইয়া? কিভাবে কি হলো রে বন্ধু? কিছুই তো বুঝতেছি না, খুলে বলতো। এখন না, রাতে দেখা করবো নি তোদের সাথে। এখন সুমাইয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ও আচ্ছা, তাহলে সন্ধ্যায় হাসেম মামার দোকানে আসিস, অনেকদিন হলো আড্ডা দিই না। তারপর সুমাইয়ার সাথে আবার হাঁটতে লাগলাম। ওরা কারা? আমাকে ডাকছিল কেন? আমার গ্রামের বন্ধুরা, অনেকদিন পর আসছি তো, তাই ডাকছিল। ও, এখন তাহলে নদীর পাড়ে চলো। চলো, এত ধৈর্য হারা হচ্ছে কেন? নিয়ে তো যাবোই। এই প্রথম নদী দেখবো, ধৈর্য হারা হব না। গ্রামে আমাদের কোনো আত্মীয় নেই, তাই গ্রামে আসা হয়নি। তাই নাকি? এখন তো এসেছো, চলো তোমাকে আজ অনেক কিছু ঘুরিয়ে দেখাবো। তারপর সুমাইয়াকে নিয়ে নদীর পাড়ে গেলাম। সুমাইয়া তো দেখে অবাক হয়ে গেছে। এত সুন্দর জায়গা এর আগে কখনো দেখিনি আমি। তো সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর। এত প্রশংসা করো না, সাঁতার জানো তুমি? একটু পারি। কেন? এমনি। তাহলে চলো নৌকা নিয়ে ঘুরতে যাই নদীর মধ্যে। সত্যি যাবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। আরে অবিশ্বাসের কি আছে, চলো। একটা নৌকা নিয়ে নদীর মধ্যে ঘুরতে গেলাম। সুমাইয়া খুব খুশি হয়েছে। ওর হাসি মাখা মুখটা দেখতে সুন্দর লাগছিল, মনে হচ্ছে সারা জীবন গ্রামে রেখে দেয়, কিন্তু সেটা তো সম্ভব না। আর 5টা দিন পর ওর বিয়ে। অফ্র, আমার খুব ভয় করতেছে। কেন ভয় করবে, কিসের জন্য? আমি তো আছি। তবুও ভয় করতেছে। তোমার কাছে এসে বসি। আচ্ছা আসো। বলার সাথে সাথে সুমাইয়া এসে আমার কোলের উপর বসে পড়লো। আমি ওর কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম। আরে কি করছো, পাগল হলে নাকি? কেন, কি করলাম? ভয় করছিল তাই তোমার কাছে এসে বসলাম। ভয় করছিল বলে এত কাছে এসে বসবে? এখন তো আমার ভয় করতেছে। তোমার কেন ভয় করবে? আমার তো ভালোই লাগছে। তোমার আর 5 দিন পর বিয়ে, কিন্তু সুমাইয়া এসব কি ঠিক তুমি বলো? কি ঠিক কি বেঠিক সেটা আমাকে বোঝাতে এসো না। বিয়ে তো আমার, তাহলে সমস্যা তো আমার হওয়ার কথা, তোমার হচ্ছে কেন? আর কিছু বললাম না, অনেকক্ষণ ঘুরলাম এভাবে।
সবে ছিল হাসি ঠাট্টা, কিন্তু ভালোবাসাটা শুরু ছিল। সন্ধ্যার দিকে বাড়িতে আসলাম দুজন। ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম আম্মুকে বলে। সুমাইয়ার আম্মু বাপ্পির সাথে গল্প করছিল। আচ্ছা মা, তুমি কতদূর পড়াশোনা করেছো? আমার পড়া শেষ আন্টি। কি নিয়ে পড়াশোনা করছো? কমার্স নেই, আমাদের কোনো ভাই নেই তো, তাই আপুর ব্যবসা সামলানোর জন্য কমার্স নিয়ে পড়েছি। আমার অভ্রর ইচ্ছে ছিল ডাক্তার হবে, কিন্তু ছেলেটা আর পড়তেই পারলো না। কেন, কি হয়েছে আন্টি? অফ্র হঠাৎ পড়া বাদ দিয়েছিল কেন? সবই কপালের দোষ। তোমার আঙ্কেলের কাঁচা বাজারের ব্যবসা ছিল, অনেক ভালোই চলতাম। অভ্র ভালো ছাত্র ছিল, তাই শহরে পড়াতে শুরু করলাম। কিন্তু হঠাৎ তোমার আঙ্কেল রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তখন পরিবারে অনেক ঋণ ছিল, অভ্র কি করবে ভেবে পাচ্ছিল না। পরে পরিবারের কথা ভেবেই ইচ্ছে করেই পড়া ছেড়ে দিয়েছিল। আমিও মানা করতে পারিনি। কিভাবে মানা করতাম বলো? আমি তো আর টাকা আয় করতে পারতাম না। আন্টি কি বলছেন এসব? এত কিছু হয়ে গেছে অফ্রর উপর দিয়ে, আমি তো কিছুই জানি না। কেন, অভ্র তোমাকে কিছু বলেনি? না তো, কিছুই বলেনি আমাকে। এত কষ্ট করছে অফ্র আপনাদের জন্য। ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছিলাম। আমাদের কথা ভেবে ওর নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছিল। অনেকদিন দেখেছি রাতে একা একা কাঁদতে, কিন্তু আমি দেখেও কিছু করতে পারিনি। আমার করার মতো কিছুই ছিল না। এসব বাদ দেন আন্টি, এখন তো সব ঠিক হয়ে গেছে। এসব ভেবে আর কষ্ট পেয়ে লাভ আছে? তাই তো আর কষ্ট পাই না, সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। অনেকক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিলাম, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিরে, এতক্ষণ করেছিলি? কয়টা বাজে দেখছিস? ইমামুলদের সাথে দেখা করতে গিয়েছিলাম। কয়টা আর বাজবে? 9টার মতো। ঘড়ি কি দেখছিস, নাকি না দেখে বলতেছিস? আম্মুর কথা শুনে ঘড়ির দিকে তাকালাম, তাকিয়ে দেখে 11টা বেজে গেছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে 11টা বেজে গেছে খেয়ালই করিনি। আসলে বুঝতে পারিনি। তোমরা খাওয়া দাওয়া করেছো? না, তোকে রেখে কি করে খাবো? তাছাড়া সুমাইয়াও খেতে চাচ্ছিল না, বললো তুই আসলেই নাকি খাবে। ও ঠিক আছে, তাহলে সুমাইয়াকে ডাক দাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেলাম। সুমাইয়া আম্মুর সাথেই ঘুমিয়েছে, আমি আর বাপ্পি একসাথে ঘুমিয়েছি। সকালবেলা আগেই ঘুম থেকে উঠলাম। আম্মুকে বলে রেখেছিলাম আগেই যেন ডাক দেয়, তাড়াতাড়ি যেতে হবে। দেখলাম সুমাইয়া এখনো ঘুম থেকে ওঠেনি। কিছুক্ষণ পর আম্মুকে দিয়ে সুমাইয়াকে ডাক দেয়ালাম, দেরি হয়ে যাচ্ছে দেখে। সবাই মিলে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম, তারপর রেডি হয়ে সুমাইয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় আম্মু বলল, সাবধানে যাই বাবা। তোমরা ভালোভাবে থেকো, আর কোনো কিছু লাগলে বলো কিন্তু। ঠিক আছে, এখন থেকে বলবো। আন্টি ভালো থাকবেন, আর বিয়ের আগের দিন আমি গাড়ি পাঠিয়ে দিব, অবশ্যই যাবেন কিন্তু। মা, যাবো, তুমি চিন্তা করো না, সাবধানে যেও কেমন। বাপ্পিকে দেখলাম তাকিয়ে আছে আমার দিকে। আমার আর বুঝতে বাকি রইলো না বাপ্পি কি বোঝাতে চাচ্ছে। কিছু টাকা দিলাম, এই টাকাগুলো নে, কিছু কিনে খাস আর মুখে দেখে রাখিস। আর শুনলাম অনেক দুষ্টু হয়ে গেছিস, বলে দুষ্টুমি না করে মন দিয়ে পড়াশোনা কর। ভাইয়া। বলেই দিল এক দৌড়। তারপর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আমি গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর অফ্র গাড়ি থামাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো? গাড়ি থামাতে বলছো কেন? আমি বললাম তুমি থামাও। ঠিক আছে, একটু সামনে গিয়ে দাঁড় করাই। বুঝতে পারছি না সুমাইয়া কি এমন বলবে যে গাড়ি থামাতে বলছে। একটু পর একটা নির্জন জায়গায় গাড়ি থামালাম। বলো কি বলবো? তুমি এত স্বার্থপর কেন? কেন, আমি আবার কি করলাম তোমার সাথে? কি করনি? তোমার আব্বু মারা গেছে, এটা আমাকে এতদিন বলনি কেন? আরে এসব কথা বলছো কেন? আব্বু তো অনেক আগেই মারা গেছে, এসব বলে কি লাভ? চলো, দেরি হয়ে যাচ্ছে। এ কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, যা বলছি ভালোভাবে উত্তর দাও। কি উত্তর দেবো? হ্যাঁ, আব্বু তো মারা গেছে, এখানে তোমাকে কি বলবো? তাছাড়া এর আগে তো অনেকবার বলতে চেয়েছি, শুনেছো কখন আমার কথা? এখন এসব কথা তুলছো কেন? একদমই কথাগুলো বলে ফেললাম, খুব রাগ হচ্ছিল। সরি অফ্র, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। কিছু তোমাকে বুঝতেও হবে না। আসলে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসো, ভালোবাসলে কখনো অবিশ্বাস করতে না। আমি অনেক বড় ভুল করেছি অফ্র, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা, ক্ষমা করে দিলে কি সব শেষ হয়ে যাবে? আর 4 দিন পর তোমার বিয়ে, ভুলে যাও না কিন্তু। তো এইসব পাগলামি বাদ দিয়ে চলো বাড়িতে যাই, অনেক কাজ পড়ে আছে। সুমাইয়া কিছু বললো না, গাড়িতে উঠে বসলো। আমি আবার গাড়ি চালাতে লাগলাম। রাস্তায় কোনো কথা বললাম না। রাগ কি শুধু ওরই আছে নাকি আবার নাই? আমি কতবার বলার চেষ্টা করলাম, তখন শুনলই না। আসছে আজ অধিকার ফেলাতে। দুপুরের দিকে সুমাইয়াদের বাড়িতে পৌঁছলাম। তারপর আঙ্কেল আন্টির সাথে কথা বলে যে যার রুমে চলে গেলাম।
কিছুক্ষণ পর আন্টি খাওয়ার জন্য ডাকলেন। খেতে গিয়ে দেখলাম সবাই আসেনি খেতে। আমি বসে খাওয়া শুরু করলাম। তোমার পরিবারের সবাই কেমন আছে? ভালো আছে আঙ্কেল। তোমার আম্মু আর ভাইকে আসতে বলছো তো? বলেছি বিয়ের আগের দিন আসবে। ও তাই নাকি? তোমার মা আসবে শুনে ভালো লাগছে। আচ্ছা অব্র ভাইয়া সুমাইয়া আপুর কি কিছু হয়েছে নাকি? জুয়ের কথা শুনে চমকে উঠলাম। জুয়ে আঙ্কেল আন্টির সামনে কি বলতেছে। তারপর নিজেকে কন্ট্রোল করে বললাম, কেন, কি হবে? আসার সময় তো ভালোই ছিল, কিছু হয়েছে নাকি? না কিছু হয়নি, আসার পর থেকে কারোর সাথে ভালো করে কথা বলছে না, আবার খেতে ডাকলাম তাও আসলো না, তাই বললাম আর কি। ও আমিও জানি, হয়তো জার্নি করে এসেছে তাই এমন করছে। আমারও তাই মনে হয়। আচ্ছা এসব বাদ দাও, তোমরা খাও, আমি সুমাইয়ার রুমে গিয়ে খাবার দিয়ে আসবো। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। আমি তো বুঝতে পারছি সুমাইয়া কেন খেতে আসে। হঠাৎ সুমাইয়া আমার আব্বুর কথা শুনলো কিভাবে? হয়তো আম্মু বলেছে, এই জন্য আমি সুমাইয়াকে নিয়ে যেতে চাই। যাই হোক, সুমাইয়ের সাথে এই বিষয়ে কথা বলতে হবে আমার, যেভাবেই হোক বিষয়টা ঠিক করতে হবে। আর 4 দিন পর সুমাইয়ের বিয়ে। এখন অঘটন কিছু ঘটে গেলে আঙ্কেলের সম্মান থাকবে না। তার চেয়ে ভালো আগে থেকেই বিষয়টা সেটে ফেলে, সেটাই ভালো হবে। এসব ভাবতে ভাবতে রাফিনকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। কি রে, কোথায় তুই? আমি তো সুমাইয়াদের বাড়িতে, তুই কোথায়? কি আমিও বাড়িতে আছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে রে দোস্ত। সমস্যা? কিছু হয়েছে নাকি তো? আমার কিছু হয়নি, তুই এখন একটু আমাদের বাড়িতে আসতে পারবি? আসতেছি। এই বলে রাফিনদের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখলাম মিমো ওদের বাড়ি আছে। কি হয়েছে রে, এত তাড়াতাড়ি আসতে বললি? বন্ধু, খুব বড় সর্বনাশ হয়ে গেছে, কি করব কিছুই বুঝতে পারতেছি না। কি সর্বনাশ? আর মিম তোদের বাড়ি কেন? দোস্ত, মিমের আব্বু আম্মু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 3 দিন আগে, সেই জন্য ও অফিসে যায়নি। মিম কিভাবে হলো এটা? ওর আব্বু আম্মু মার্কেট করতে গিয়েছিল, মিমের অফিস ছিল বলে যেতে পারিনি। আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি মিমকে হাসপাতাল থেকে আমাদের এখানে নিয়ে আসছি। ওর এই শহরে আপন বলতে নাকি আর কেউ নেই। কি রাফিনের কথা শুনে মিমের কাছে গেলাম। আমাকে দেখেই জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না, কি বলে সান্ত্বনা দেব। মিম, কেঁদো না, যা হবার তা তো হয়ে গেছে, আল্লাহ যা করে ভালো জন্য করে। আর কাঁদছো কেন? আমরা তো আছি। আমার সাথে এরকম কেন হলো ভাইয়া? আমি কি ভুল করেছিলাম যে আল্লাহ আমার সাথে এরকম করলো? প্লিজ কেঁদো না, সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না, নিজেকে শান্ত করো। কিভাবে শান্ত হব ভাইয়া? এখন আমার কি হবে? কেউ নাই আমার এই পৃথিবীতে এখন। আর এভাবে বলছো কেন? কেউ নাই তো কি হয়েছে? আমি তো আছি, রাফিন আছে, আমরা তোমার দেখাশোনা করব, তোমার কিছু হবে না। দেখো, আমার কথাগুলো শুনে মিম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধর। আমিও মিমকে জড়িয়ে ধরলাম। কি করব, মেয়েটা অনেক নার্ভাস হয়ে গেছে। তারপর মিমকে অনেক বোঝালাম, কিন্তু কিছুতেই বুঝতে চাচ্ছে না, আমাকে আসতে দিতে চাচ্ছে না। অনেক কষ্টে বুঝে সন্ধ্যার দিকে সুমাইয়াদের বাড়ির দিকে গেলাম। আমাকে দেখে আঙ্কেল আন্টি দৌড়ে আসলো। কোথায় গিয়েছিল ব্রো? তোমাকে কতবার ফোন দিয়েছি, একবারও ফোন ধরোনি। একটু ব্যস্ত ছিলাম তাই খেয়াল করি। কেন, কি হয়েছে আঙ্কেল? আপনাদের এমন দেখাচ্ছে কেন? কোনো কিছু কি হয়েছে? বাবা অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সুমাইয়া এমন কাজ করবে কখনো ভাবতে পারিনি। আঙ্কেলের কথা শুনে বুকের মধ্যে কেমন যেন করে উঠল। কি হয়েছে? আমার সাথে আবার কি? সুমাইয়া, কি সর্বনাশ হয়েছে আঙ্কেল? আপনাকে কেমন দেখাচ্ছে কেন? সুমাইয়া বিকেলে বিয়েটা ভেঙে দিয়েছে, ও নাকি এই বিয়ে করবেন। কি বলছেন এসব? বিয়ে করবে না কেন? হঠাৎ কি হয়েছে? আমি সেটা জানি না, সবাইকে দাওয়াত দিয়েছি। এখন যদি বিয়েটা না হয় মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। তুমি কিছু একটা করো অব্র, সুমাইয়াকে একটু বোঝাও। আচ্ছা আঙ্কেল, টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি সুমাইয়ের সাথে কথা বলতেছি। তারপর আমি সুমাইয়ের রুমে গেলাম। দেখলাম ফোনে গেম খেলছে। দেখে মনে হচ্ছে ওর কোনো চিন্তাই নেই, বিয়ে ভেঙে দিয়ে গেম খেলতেছে। আজব মাইরি, এসব কি করতেছো তুমি? কই কি করলাম? আমি তো গেম খেলেছি, চোখে দেখতে পাচ্ছ না কি? ওর হাসি দেখে রাগটা আরো বেড়ে গেল। আমি এটার কথা বলছিলাম, বিয়ে ভেঙেছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তোমার কি ইচ্ছা মানে? আঙ্কেলের কথা একবার ভাবছো? তোমার বিয়ের সব কাজ সেরে ফেলেছে আঙ্কেল, আর এই সময় বিয়ে ভেঙে দিচ্ছ? যখন যা ইচ্ছে তাই করবে নাকি? আব্বুর কিচ্ছু হবে না, বিয়ে যেদিন ঠিক করা হয়েছে সেই দিনই হবে, শুধু পরটা চেঞ্জ হবে। এসবের মানে কি? চেঞ্জ হবে মানে? আবার নতুন কাউকে পেয়েছো নাকি? নতুন পাইনি, তবে পুরোনোটাই চালিয়ে নিব। পুরনো মানে কি বলতে চাচ্ছ? সরাসরি খুলে বলো তো। তুমি কিছুই বোঝো না। তোমাকে বিয়ে করবো আমি, করবে না বিয়ে আমায়? কখনোই না। তোমার কি মনে হয় আমি পুতুল?
যখন যা করতে চাইবে তাই করব। আমার কথা শুনে সুমে আমার পা জড়িয়ে ধরল। প্লিজ অফরা, আমাকে মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে এখন অনেক ভালোবাসি অফরা। ভুলটা বুঝতে পেরেছো সেটা ভালো, কিন্তু বুঝতে অনেক দেরি হয়ে গেছে। সরি। আর কি যেন বললে, আমাকে অনেক ভালোবাসো তাই না? ভালো যদি বাসতে তাহলে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিলে কেন? সব সব মিথ্যা অফরা। আমি কখনোই ওকে বিয়ে করতাম না। তোমার উপর অভিমান করে এগুলো করছিলাম। তুমি প্লিজ বিশ্বাস করো। কি বিশ্বাস করবো? এতদিন যা অপমান করেছিল সেগুলো, নাকি আজকে বলছো যে এগুলো? তুমি সব পাগলামি বাদ দাও। আঙ্কেল আন্টি শুনলে অনেক কষ্ট পাবে। আব্বু আম্মু কষ্ট পাবে না। আব্বু আম্মু চাই তোমার সাথে আমার বিয়ে হোক। আমি কিছু বলতে যাব তার আগে ফোনটা বেজে উঠলো। বের করে দেখলাম মিম ফোন দিয়েছে। সুমাইয়াকে কিছু না বলে ছাদে চলে আসলাম। কি ব্যাপার মিম, হঠাৎ ফোন দিলে যে? কোনো কিছু হয়েছে নাকি? না, কি হবে? তোমাকে কি ফোন দিতে পারি না আমি? কেন পারবে না? তা কেমন আছো? ভালো আছি। তোমাকে একটা কথা বলি। বলো। তুমি আমাকে বিয়ে করবে? মিমের কথা শুনে বুকের মধ্যে কেমন জানি করে উঠল। কি বলবো বুঝতে পারছি না। এমনিতেই মেয়েটা তার আব্বু আম্মুকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এখন যদি আমিও না বলি কি করবে আল্লাহই ভালো জানে। কি ব্যাপার, কথা বলছো না কেন? বিয়ে করবে না আমাকে? এখনই কিসের বিয়ে? এসব চিন্তা এখন বাদ দাও। আমি তোমার সাথে কাল এই বিষয়ে কথা বলবো। বাই, ভালো থেকো বলেই ফোনটা কেটে দিলাম। কিন্তু পিছনে তাকিয়ে দেখি সুমাইয়া দাঁড়িয়ে আছে। কথা বলার সময় খেয়ালই ছিল। সুমাইয়া, তুমি এখানে কখন আসলে? কিছু না বলে দিল দুইটা গালের উপর। কি হলো, মারলে কেন? তোকে মারবো না তো কি করব? তুই আমাকে ভালোবাসতি না? কিছুক্ষণ আগেই তো বড় বড় কথা বললি। এই, তোর আমাকে ভালোবাসার নমুনা? আমি না হয় অভিমান করে এরকম করেছিলাম, কিন্তু তুই তো সত্যিই মিমকে ভালোবাসিস। আরে সুমাইয়া, পুরোটা না জেনে ভুল করছো কিন্তু। এই ভুলের জন্য কিন্তু আমাদের মধ্যে এত ব্যবধান। কি ভুল করলাম? তুই মিমকে ভালোবাসিস না? বাসি। তোমার কোনো সমস্যা? তুমি আসলে কখনো কিছু না জেনে যা তা করে বসো। আমার কোনো সমস্যা নেই। আমি সত্যিই তোমাকে এখনো পাগলের মতো ভালোবাসি। আমি এতদিন এসব তোমাকে কষ্ট দেওয়ার জন্যই করেছিলাম, কিন্তু আমি কখনো দ্বিতীয় কাউকে ভালোবাসিনি তোমার মতো। প্লিজ সুমাইয়া, তুমি এখন যাও, আমার মাথা ঠিক নেই। যাচ্ছি। তবে মনে রেখো, আমার সাথে এটা ঠিক করলে না। সুমাইয়ার কথাগুলো তীরের মতো বুকের ভেতর বিঁধছে ছিল। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। একদিকে মিম আর অন্যদিকে সুমাইয়া। এসব ভাবতে ভাবতেই চোখে জল এসে গেল। সুমাইয়া আমাকে অবিশ্বাস করছে। এখন কোথায় যাব আমি? ওদিকে মিম আমাকে নিয়ে স্বপ্ন দেখছে। এখন একটাই সমাধান আছে, রাফিনের সাথে কথা বলতে হবে এই বিষয়ে। কিছুক্ষণ পরে রুমে গিয়ে শুয়ে পড়লাম। খেতে ইচ্ছে করছিল না। আন্টি অনেকবার ডাকলো কিন্তু গেলাম না। মাঝরাতে কারোর কান্নার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি সুমাইয়া আমার পাশে বসে কাঁদতেছে। দরজা খোলাই থাকে তাই হতে এসেছে। কি ব্যাপার, তুমি এই মাঝরাতে আমার রুমে কেন? আর এভাবে কাঁদছো কেন? আমাকে মাফ করে দাও। তখন রাগের বশে চটটা মেরেছিলাম। প্লিজ কিছু মনে করো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি এখনো। আমি কিছু মনে করিনি, তুমি এখন যাও। আঙ্কেল আন্টি দেখলে খারাপ ভাববে। খারাপ ভাববে না। তোমাকে একটা অনুরোধ করি, রাখবে? কি অনুরোধ বলো তাড়াতাড়ি। আজ রাতে আমি তোমার সাথে ঘুমাবো। কি পাগল নাকি তুমি? তুমি এখনো অবিবাহিত। তাছাড়া আঙ্কেল আন্টি দেখলে অনেক কষ্ট হবে। তুমি যাও তো তাড়াতাড়ি। আব্বু আম্মু কিচ্ছু মনে করবে না। প্লিজ তুমি না করো না। আর কোনোদিন কিচ্ছু চাইবো না। সময় কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেললাম। আমি আর কিছু বললাম না। সারা রাত আমার বুকে ঘুমিয়ে থাকলো। এমন ভাবে জড়িয়ে আছে যে কোনোদিন ছাড়বেই না। কিভাবে বলবো আমি এখনো যে ওকে পাগলের মতো ভালোবাসি? কিন্তু আমি নিরুপায় বলে কিছু বলতে পারছি না। সকালবেলা জেগে দেখি এখন আমার বুকের ওপর শুয়ে আছে সুমাইয়া। ঘুম ঘুম চেহারায় সুমাইয়াকে খুব ভালো লাগছিল। ইচ্ছে করছিল অগোছালো চুলগুলো কপাল থেকে সরিয়ে দিই। কিছুক্ষণ পর সুমাইয়াও ঘুম ভেঙে গেল। আমাকে দেখে মুচকি হাসি দিয়ে উঠে গেল। আমি কিছু বললাম না। সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। রাতে খেতে আসলো না কেন? কি হয়েছিল এত ডাকলাম? এমনি ভালো লাগছিল না তো, তাই। খুব ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিল। ও আচ্ছা, খেয়ে নাও এখন। তারপর খাওয়া শেষ করে রাফিনের সাথে দেখা করতে গেলাম। কিরে, সূর্য আজ কোন দিকে উঠলো এত সকাল সকাল আমাদের বাড়ি? সূর্য ঠিকই উঠছে রে, আমি মনে হয় ঠিক নাই। কেন, কি হয়েছে তোর? আবার কি হলো? অনেক বড় প্রবলেমে আছি রে দোস্ত। সত্যি বলতে কাল রাতে ঘুমোতে পর্যন্ত পারিনি। কি হয়েছে খুলে বলতো। তারপর রাফিনকে সব ঘুরে বললাম। কি কষ্টের মামা, এখন কি করবি? সেটা তো আমিও ভাবছি রে, কি করব।
কিছু মাথায় আসতেছে না, তুই কিছু একটা কর। আমি কি করব? একসাথে দুইজন বিয়ের প্রস্তাব দিল, তুই অনেক লাকি রে মামা। আমার মতে দুজনকে বিয়ে করে নে। শালা এই সময় মজা করতেছিস? তোর কাছে আসলাম বিষয়টা শেয়ার করতে, আর তুই মজা করছিস। সরি দোস্ত, এখন কি করবি? কিছু তো একটা করতেই হবে। একসাথে আর দুজনকে তো বিয়ে করা সম্ভব না, তবে আমি এই সুযোগ পেলে মিস করতাম না। সুযোগটা তুই নে, আমার এমন সুযোগ লাগবে না। কি করা যায় সেটা বল। আমি যতদূর জানি তুই তো সুমাইয়াকে ভালোবাসিস, তাই না? অনেক ভালোবাসি, সুবাইও আমাকে ভালোবাসি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু সমস্যা হলো মিম, ও আবার তোকে বিয়ে করতে চাচ্ছে, তাই তো? কিন্তু তুই ওকে ভালোবাসিস না। আমি কখনো ভাবে দেখিনি মিমকে। আমি জানতাম মিম আমাকে আগে থেকে ভালোবাসতো, কিন্তু এমন সমস্যা হবে ভাবতে পারি। অনেক দূর গড়িয়েছে, এখন কিছু একটা কর, আমি আর নিতে পারছি না। তুই না নিতে পারলে কে নিবে তাহলে? আমি নিব নাকি? এই তো ঠিক বলছিস ভাই, তুই আমার নিজের ভাই। কথাটা বলে রাফিদকে জড়িয়ে ধরল। আরে কি করছিস? ছাড় তো। কি বলতে চাচ্ছিস সেটা আগে বল। দোস্ত তুই মিমকে বিয়ে করে নে, দেখ এতে সবারই ভালো হবে। আমার জানা মতে তুই তো কাউকে ভালোবাসিস না, তাই না? ভালোবাসি না ঠিক আছে, কিন্তু মিমকে বিয়ে করতে পারবো না। ভাই তুই মাফ কর। প্লিজ দোস্ত, না করিস না। একটু বোঝার চেষ্টা কর, আমার সাথে যদি মিমের বিয়ে হয় কেউ কি সুখে থাকতে পারবো বল তুই? তাও ঠিক। মনের মিল না হলে তো আর একসাথে সারা জীবন থাকা যায় না। সেটাই তো রে। তুই যখন বুঝতেছিস তাহলে রাজি হয়ে জানা দোস্ত। যতই পাম মারো বন্ধু, আমি রাজি হব না। শালা লাগবে না, যা তোর রাজি হয়। কালকে আমি চলে যাব বাড়িতে, তারপর দেখবো নি কি হয়। আরে বন্ধু রাগিস না, হুট করে তো আর এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। আর মিমও তোকে ভালোবাসে, ওকে যদি আমি বিয়ে করি তাহলে আমরাও তো সুখে থাকবো না। তাহলে আমাকে কি করতে বলিস? আমি কি করবো? এভাবে দুই নৌকায় তো চলা যায় না। উপায় একটা আছে, যদি এটাতে কাজ হয়। কি উপায় রে? তাড়াতাড়ি বল। তুই বিষয়টা মিমের সাথে শেয়ার কর, সেটাই মনে হয় বেটার হবে। কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, ঠিক বলছিস, সরাসরি বলে দেওয়াই ভালো। তুই মিমকে ডাক দে। কিছুক্ষণ পর মিমকে নিয়ে আসলো। কেমন আছো মিম? ভালো। তুমি? আমিও ভালো আছি। তোমার একটা কথা বলার ছিল, তাই তোমাকে ডেকেছি। কি কথা? কালকের ওই কথাটা নাকি? তোমাকে কিভাবে যে বলি, আমি জানি তোমার মনের অবস্থাটা ভালো না, কিন্তু আমারও কিছু করার নেই। আমি তোমাকে কখনো ভালোবাসিনি, আর সে নজরে কখনো দেখিও নি। তুমি তো জানোই আমি সুমাইকে ভালোবাসি, আর 3 দিন পর ওকে বিয়ে করবো। তুমি তো সেদিনই বললে সুমাইয়াকে আর ভালোবাসো না, তাই তো আমি। সেদিন আমি রাগে বলেছিলাম, আমি বুঝিনি বিষয়টা ওভাবে নেবে। আমার কথা শুনে মিম কাঁদতে লাগলো। প্লিজ কেঁদো না, বোঝার চেষ্টা করো। তুমি তো ছোট নেই। ধরো তোমার সাথে আমার বিয়ে হলো, বিয়ের পরে কি আমরা কেউ সুখী থাকবো বলো তুমি? না। এভাবে আমরা কেউ সুখী থাকবো না। তার চেয়ে ভালো তুমি রাফিনকে বিয়ে করে নাও। আমার কথা শুনে রাফিন রাগি লোক নিয়ে তাকালো আমার দিকে, মনে হচ্ছে এখনই মারবে আমার। রাফিন তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে, আমার মনে হয় ওর সাথেই তুমি সুখে থাকবে। পুরোটাই মিথ্যা বললাম। অভ্র, এবার কিন্তু সত্যি খারাপ হয়ে যাবে। মিম তুমি একটু থাকো, আমি রাফিনের সাথে কিছুক্ষণ কথা বলে আসি। তারপর রাফিনকে নিয়ে বাইরে আসলাম। কি হচ্ছে এসব? আমি কবে থেকে ভালোবাসতাম ওকে? বন্ধু রাগ করিস না, একটু মিথ্যে বললাম। তুইও রাজি হয়ে যা, দেখ মিম সুমাইয়ার থেকেও সুন্দর কিন্তু। তাহলে তুই মিমকে বিয়ে করে নে, আর আমি সুমাইয়াকে বিয়ে করি। ফাজলামি পরে করিস বন্ধু, এখন প্লিজ রাজি হয়ে যা। ঠিক আছে রাজি যা, শুধু তোর জন্য রাজি হলাম। কিন্তু পরে মিম যদি রাজি না হয় তাহলে কিন্তু তোদের দুজনের খবর আছে। সেটা আমি দেখব। খুব বাসায় লিখে আমাকে। কথাটা বলে রাফিনকে আবার জড়িয়ে ধরলাম। ওই স্যার দরদ দেখাতে হবে না, মনে করিস না এমনি রাজি হয়েছি, এর পেছনে একটা কারণ আছে। কি কারণ? সেটা তোর বিয়ের দিনই বলবো, এখন ভেতরে চল। তারপর দুজন আবার ভিতরে গেলাম, দেখলাম মিম বসে আছে। কি হলো মিম, কিছু বলো। কি বলবো, আমার ভাগ্যটাই খারাপ। কয়েকদিন আগে আব্বুকে হারালাম, আর এখন তোমাকে। আমি তো হারিয়ে যাচ্ছি না, আমাদের বন্ধুত্বটা তো থাকবেই। দেখো সবাই তো সবকিছু পায় না, সব ইচ্ছে কখনো পূরণও হয় না। হয়তো তোমার ভাগ্যে আমি নাই, উপরওয়ালা আমাদের চিঠি লিখে রাখে নাই। হয়তো, কিন্তু আপনি আমাকে ভালোবাসেন, সেটা বলেন না কেন? রাফিনকে উদ্দেশ্য করে বললাম। মিমের কথা শুনে দেখলাম রাফিন আমার দিকে রাগি লোক নিয়ে তাকিয়েছে। তখন আমি মুচকি হাসি দিয়ে বললাম, কিরে বল, লজ্জা পাচ্ছিস কেন? অনেকদিন ধরেই তো ভালোবাসিস, বলতে ভয় পাচ্ছিস। বলতে ভয় পাচ্ছিল তোমাকে, তাই আজকে আমি বলে দিলাম। আমার কথা শুনে রাফিনের চেহারাটা দেখার মতো হয়েছে, না পারছে হাসতে, না পারছে রাখতে। তাই নাকি ভাইয়া? ভালোবাসেন সেটা বলতে পারতেন। ভালোই করেছিলেন, তখন বললে রাজি হতাম না, কিন্তু এখন রাজি হলাম। সারা জীবন ভালোবাসবেন তো?
বাসবো অনেক। তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা বলতেছি। ঠিক আছে, আমি গেলাম শাশুড়ি আমার কাছে। মুচকি হাসি দিয়ে কথাগুলো বলে চলে গেল। দেখছিস মামা, এক মুহূর্তে তোর আম্মাকে শাশুড়ি বানিয়ে ফেলেছে। খুব ভাগ্যবান তুই এমন বউ পাচ্ছিস। আমাকে কিন্তু ট্রিট দিবি। শালা, তুই পিছন দিয়ে বাস দিয়ে বলতেছিস ট্রিট দিস? তোর মতো বন্ধু যেন শত্রু না হয়। আরে রাগিস না, খুব বড় বিপদ থেকে উদ্ধার করলি। অনেক অনেক ধন্যবাদ তোকে। ঠিক আছে, আর ধন্যবাদ দিতে হবে না, বন্ধুই তো। আচ্ছা চল, বাহিরটাকে ঘুরে আসি। ঠিক আছে চল, তবে আজকে সবকিছু আমি খাওয়াবো। তুই যখন বলতেছিস না করতে পারি বল। চল দেখবো আজ কত টাকা নিয়ে বের হয়েছিস। দুপুর পর্যন্ত রাফিনের সাথে আড্ডা দিলাম। আজ মনটা খুব ভালো। সত্যি রাফিনের মতো বন্ধু হয় না। কথায় আছে না, বন্ধু কখনো ভাইয়ের চেয়েও বেশি হয়। দুপুরের দিকে সুমাইয়াদের বাড়ির দিকে গেলাম, গিয়ে দেখলাম সবাই খেতে বসেছে। আমার দিকে দেখলাম আঙ্কেল রাগে রুকনি তাকিয়েছে। তোমার সমস্যা কি অগ্র? সারাদিন কোথায় থাকো? একটু সমস্যা আছে আঙ্কেল, তবে সমাধান হয়ে গেছে। কিছু কি হয়েছে নাকি আবার? সবসময় তো হচ্ছেই। আর 2 দিন পর বিয়ে, কাল থেকে লোক আসা শুরু করবে। কিন্তু এদিকে তো বিয়ের বয় ঠিক করতে পারলাম না। আঙ্কেলের কথা শুনে সুমাইয়া বলল, আপু, আমি অফরকেই বিয়ে করব। তোমরা বিয়ের আয়োজন করো। কথাটা বলে সুমাইয়া রুমে চলে গেল। আমি তো ওর কথা শুনে হাঁ হয়ে দাঁড়িয়ে আছি। নিজের বিয়ের কথা এমন ভাবে বলছে মনে হচ্ছে ঈদের মার্কেটের জন্য টাকা চাচ্ছে। অগ্র, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, আমাদের সাথে খাও। আমিও খাওয়া শুরু করলাম। অগ্র, সুমাইয়া কি বলছে শুনেছে তো? তোমাকে আমরা আগে থেকে পছন্দ করেছিলাম। এখন প্লিজ অমত করো না। এ বিয়ে না হলে আমার মান সম্মান কিছুই থাকবে না। এত চিন্তা করতে হবে না আঙ্কেল। বাবা, আমি বিয়ে করতে রাজি আছি। আপনি বিয়ের ব্যবস্থা করেন। আমার কথা শুনে আঙ্কেল আন্টি জুই সবার মুখে হাসি পড়ল। জুই দেখলাম মুচকি মুচকি হাসতেছে। এসব দেখে লজ্জাই লাগছে, তাই আর বসে থাকলাম না, রুমে চলে গেলাম। রুমে শুয়ে আছে, একটু পর সময় আসলো। সময় আসে, শোয়া থেকে উঠে বসলাম। তুমি এই সময় এখানে কেন? মামা, কি বলো? 2 দিন পর তো এক ঘরেই থাকবো। এখন আসলে সমস্যা নাকি? সময়ের কথা শুনে বুঝলাম ও জেনে গেছে আমি বিয়েতে রাজি। 2 দিন পরেই ঠিক। এখন যাও, আমি ঘুমো। 2 দিন পরে মানে? আমি কি তোমার কাছে ওইসব চাচ্ছি নাকি? ওইসব কি? ওইসব কি তুমি বোঝো না? কচি খোকা। কি? আমি কচি খোকা? দেখাচ্ছি তোমাকে আমি কি। বলেই সুমাইয়ের গোলাপি ঠোঁট দুটো নিজের আয়ত্তে করে নিল। প্রথমে সুমাইয়া ছাড়াতে জোর করলো, তবে পরে আর কিছু বলল না। কিছুক্ষণ পর গাঢ় কালার শব্দে দুজন দুজনকে ছেড়ে দিলাম। খেয়াল করে দেখলাম জুই এসেছে। কি হচ্ছে এসব ভাইয়া? বিয়ে তো হতে দিন। জুয়ের কথা শুনে লজ্জাই পেলাম, কিছু বললাম না। দেখলাম সুমাইয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে। বুঝতে পারছি, লজ্জা পেয়েছেন না। দরজা খোলা রেখে এই যেসব করতেছেন, আমি না দেখে যদি আব্বু আম্মু দেখতো তাহলে? তাহলে কি খুব বড় হয়ে গেছিস তাই না? তোকে এই রুমে কে আসতে বলছে? আমি ইচ্ছে করে তোদের সিনেমা দেখতে আসিনি, আব্বু পাঠিয়েছে তাই আসছি। তোদেরকে এখন শপিং এ যেতে বললো বিয়ের কেনাকাটার জন্য। কি এই সময় শপিং? বিকেল তো হতে চললো, এখন গেলে কখন আসবো? সেটা আমি জানি না, আমাকে বলছে তাই আমি বলে দিলাম। এখন আমি যাই, ভর দুপুরে যেসব দেখলাম বাবা কি যে হয়। মুচকি হাসি দিয়ে কথাগুলো বলে চলে গেল জুই। তুমি না যখন তখন চাটাই করো। জুই এখন কি ভাববে? কি ভাববে? ওকে ছোট আছে নাকি? কালকের দিন পর তো বিয়ে হচ্ছে আমাদের। হয়েছে। এখন রেডি হয়ে নিচে এসো, শপিং এ যাবো। তুমিও রেডি হয়ে। তারপরে রেডি হয়ে বাইরে গিয়ে গাড়িতে বসে পড়লাম। একটু পর সুমাইও আসলো। সুমাইকে দেখতে খুব সুন্দর লাগছে। নীল শাড়ি পরেছে, এক কথায় নীল পরে। আজকেও গাড়িতে ড্রাইভার নিলাম। আমি গাড়ি চালাচ্ছিলাম আর সুমাইয়া পাশে বসেছিল। তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে। তাই নাকি? এতদিন কি সুন্দর লাগেনি নাকি আমাকে? নাকি এভাবে দেখোইনি? দেখার আর কই সুযোগ দিলে? যেদিন থেকে তোমার সাথে দেখা হয়েছে সবসময় তো শুধু অপমান করছো, ভালোভাবে কথাই বলনি আমার সাথে। ভুলে যাও এসব। আমি এগুলো ইচ্ছে করেই করছিলাম। তোমাকে যখন এয়ারপোর্টে দেখেছিলাম আমার তো বিশ্বাসই হচ্ছিল না। আমি তো স্বপ্ন মনে করেছিলাম। পরে জুয়ের কাছে তোমার বিষয়ে সবকিছু শুনলাম। কি কি শুনেছিলি? শুনেছিলাম তুমি বিবাহিত কিনা, কারোর সাথে প্রেম করো কিনা, আমাদের বাড়িতে কিভাবে এসেছো, এইসবই। এসব শুনেছিলে কেন? আমি যদি বিবাহিত হতাম কি করতে তাহলে? মেরে ফেলতাম তোমাকে। এত ভালোবেসেছিলাম আর চলে গেলে এইভাবে ছেড়ে দিতাম নাকি তোমাকে? সেটা তো দেখতেই পেলাম। তবে আমি ইচ্ছে করে সেদিন গিয়েছিলাম। আমি তোমার কাছে আসতেছিলাম সেদিন।
কিন্তু হঠাৎ বাবার মৃত্যুর খবরটা মেনে নিতে পারছিলাম। তাড়াহুড়ো করে ফোনটা রেখে গিয়েছিলাম, তাই আর যোগাযোগ করতে পারিনি তোমার সাথে। সেটা আমি শুনেছি, তবে দোষ তোমার ছিল। আমাকে তো একবার বলতে পারতে। আমি কি তোমাকে ছেড়ে চলে যেতাম? ভালোই যখন বাসবো, ছেড়ে যাব কেন? তুমি ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করতে পারতে, কিন্তু করনি। পারতাম, কিন্তু ইচ্ছে করেই করিনি। তখন আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়াতে চাইছিলাম। আমার জন্য কেন কষ্ট পাবে তুমি? তুমি আমাকে ভালোই বাসো না। ভালোবাসলে অবশ্যই বলতে। একবার তো বলেই দেখতে আমি কি করি। আচ্ছা বাদ দাও, অতীত ভেবে আর কি লাভ? যা হয়ে গেছে তা তো গেছে। এখন বলো তোমার বিটারে কি খবর? আরে ও আমার না, এমনি কয়েকদিন ব্যবহার করেছিলাম ওরে। পাগল একটা। ওকে বিয়ে করা বাদ দিয়ে সারা জীবন কুমারী থাকবো, আর তোমাকে একটু মজা দেখানোর জন্য এরকম করেছি। এটা কেমন মজা? আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম তখন কি করতাম? আমি জানি তুমি করবে না, কারণ তুমি এখনো আমাকে ভালোবাসো। তুমি আসলেই বোকা। তোমাকে কতবার বোঝাতে চাইছি আমি তোমাকে এখনো ভালোবাসি, কিন্তু সেটা তুমি বোঝার চেষ্টাই করোনি। আমার এত চালাক হওয়া লাগবে না, তুমি চালাক হলেই হবে। আমি তো চালাকি। আচ্ছা, আমাদের বিয়েতে মিমকে দাওয়াত দিবে না? সময়ের কথা শুনে চমকে উঠলাম। আরে চমকানোর কিছু নেই, আমি সবই জানি। তোমার কোনো দোষ নেই। সেদিন রাতে চর মারার জন্য খুবই দুঃখিত। তুমি সব জানো মানে? তুমি কি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছিলে নাকি? তোমাদের দিয়ে বিশ্বাস নেই। আমাদের দিয়ে বিশ্বাস নাই মানে? ভালো তোমাকে বেসেছি আর তোমাকে বিয়ে করেছি, এখানে অবিশ্বাসের কি করলাম? করনি, তবে আরেকটু হলে করতেই। আচ্ছা বাদ দাও, শপিং মলের কাছে চলে এসেছি। তারপর দুজন গাড়ি থেকে নেমে শপিং মলের ভেতরে গেলাম। ভেতরে গিয়ে সুমাইয়া কাকে যেন খুঁজতে লাগলো। কি খুঁজতেছো এভাবে? কাকে আসতে বলেছো নাকি? কিন্তু এখনো যে কেন এলো না? বললো তো 5 মিনিট লাগবে। কে? কাকে খুঁজছো? কই, আমাকে তো বললে না। সব কথাই তোমাকে বলতে হবে? আসলেই দেখতে পাবে। সুমাইয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। কোন এমন ব্যক্তি যার কথা আমাকে বলা যাবে না? একটু পর রাফিন আর মিম আমাদের কাছে আসলো। আমি তো অবাক। ফিরে তোরাও আসছিস নাকি দোস্ত? আসলাম। আসতে তো চাইলামই না, কিন্তু সুমাইয়া ম্যাডাম এত জোর করলো, শেষ আসতেই হলো। হ্যাঁ থাম থাম, সুমাইয়া আসতে বলছো মানে? আমি আসতে বলছি ওদের। আমি সব রাফনের কাছ থেকে শুনেছি। তুমি বলেছিলে না গোয়েন্দা লাগিয়েছি নাকি? ঠিকই বলেছ। তোমার প্রিয় বন্ধু রাফিনে আমার গোয়েন্দা ছিল। কি বলো? শেষে কিনা আমার প্রিয় বন্ধুরই এই কাজ? বন্ধু কিছু মনে করিস না, আমরাই তো। মনে করার কি আছে? আর যাই বলিস, তোদের দুজনকে কিন্তু খুব মানিয়েছে। তোরা বিয়ে করছিস কবে তাই বল। আমার কথা শুনে মিম লজ্জা পেয়েছে। আগে তোদেরটা শেষ হোক, তারপরে না হয় আমাদেরটা ভাববো। চলো, সবাই এসব কথা পরে বললেও পারবে। এখন শপিং করি, তাছাড়া আবার রাত হয়ে যাবে। চলো। তারপর কেনাকাটা করতে শুরু করলাম। সুমাইয়াকে বিয়ে সবকিছু আমি পছন্দ করে দিলাম। এরকম ভাগ্যবান হয় খুব কম মানুষেরই হয়। এখন শুধু শাড়ি, গহনা, বিয়ের যাবতীয় জিনিস বাকি আছে। এগুলো নাকি আঙ্কেল আন্টি কালকে সাথে এসে কিনবে। সুমাইয়া আমার জন্য একটা পাঞ্জাবি পছন্দ করেছে, বিয়েতে ওটাই পরার কথা বলছে। সেম কালারের পাঞ্জাবি একটা রাফিনকে কিনে দিলাম। নিতে চাইলো না, কিন্তু অনেক জোরাজোরিতে নিল। ওকে এ পর্যন্ত তো কিছু কিনে নিতে পারেনি, কিন্তু ও আমাকে অনেক কিছু দিয়েছে। সন্ধ্যার পরে কেনাকাটা করে বাড়িতে আসলাম। খুব টায়ার্ড লাগছিল, তাই এমনিতেই বিছানায় শুয়ে পড়লাম রেস্ট নিতে। কিছুক্ষণ পর আম্মুকে ফোন দিলাম। হ্যালো, কেমন আছো আম্মু তোমরা? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কালকে তোমরা কখন আসবে? সকালের দিকে যাব। আর তোদের গাড়ি পাঠাতে হবে না, আমরা বাসে করে যাব, কেমন? আচ্ছা, আমি তাহলে টিকিটের ব্যবস্থা করছি। তোমরা কাল সকাল সকাল বেরিয়ে পড়ো। রাখি তাহলে। তারপর ফোনটা কেটে দিলাম। ছেলের বিয়ে আর আম্মুই জানে না, এখানে হাসলে সব বুঝিয়ে বলবো। কিছুক্ষণ পর আন্টি খেটে ডাকলো। ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। দেখলাম সুমাইও এসেছে, কিন্তু আঙ্কেল নাই। কি যেন জরুরি কাজে বাইরে গেছে। খাওয়া শুরু করার পর, তা কি কি কিনলে তোমরা? বেশি কিছু না আন্টি, সুমাইয়া তো কিছু কিনলোই না। কাল নাকি আপনাদের সাথে গিয়ে কিনবে। ও, কালকের দিন পরে তো গায়ে হলুদ। কালকে সবকিছু ম্যানেজ করতে হবে। তোমার আম্মু আর ভাই কবে আসবে? কালকে সকালে আসবে মনে হয়, ফোন দিয়ে দিলাম। তাহলে তো খুব ভালো। ড্রাইভারকে সকালে গাড়ি নিয়ে যেতে বলো তাহলে। গাড়ি পাঠাতে হবে না, বাসে করেই আসবে। আমি টিকিট কেটেছি। তা কেমন করে হয়? বাসে আসবে মানে? তোমার আঙ্কেল শুনলে তো ও রাগ করবে। আম্মু নিজেই বললো তারা নাকি বাসে আসবে। এত চিন্তা করবে না, ভালো বাসেরই টিকিট কেটেছি। ঠিক আছে, ভালোভাবে আসতে বলো। তারপর খাওয়া শেষ করে রুমে গেলাম।
আম্মুকে আবার ফোন দিয়ে সবকিছু বললাম, তবুও বাসেই আসবে। এসব গাড়িতে উঠতে নাকি ভয় করে। কিছুক্ষণ পর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। আল্লাহ সবাইকে কখনো না কখনো সুখ দেয়। একটু পর সময় আসলো। কি ব্যাপার, এত আগে শুয়ে পড়ছো যে? ভালো লাগছে না, খুব মাথা ব্যথা করছে। সারাদিন অনেক ধকল গেল তো। কি বলো? আচ্ছা তুমি থাকো, আমি আসি। বলে চলে গেল সময়। কিছুক্ষণ পর আবার আসলো, কিন্তু হাতে একটা বাটি দেখলাম। হঠাৎ কোথায় গিয়েছিলে আর হাতে ওটা কি? এটা তেল, এটাই আনতে গিয়েছিলাম। তুমি বললে না মাথা ব্যথা করছে, তেলটা মাথায় মালিশ করে দেই, দেখবে মাথা ব্যথা করবে না। আরে এসব করতে গেলে কেন? সামান্য মাথা ব্যথা ছিল, বেশি না তো। এইটুকু হোক হয়েছে তো। তুমি এখন শুয়ে পড়ো, আর কোনো কথা না। বাধ্য ছেলের মতো শুয়ে পড়লাম। সুমাইয়া মাথায় তেল মালিশ করে দিতে লাগলো। আচ্ছা সুমাইয়া, আমাদের যে আগে সম্পর্ক ছিল সেটা আঙ্কেল আন্টিকে জানানো উচিত না? কেন? আব্বু আম্মুকে বলে কি করবে? আব্বু আম্মু কিন্তু খুব রেগে আছে ওই ছেলের উপর। ওই ছেলেটা যে তুমি আব্বু জানলে কি করবে আল্লাহই ভালো জানে। তাই নাকি? তাহলে আর বলবো না, কিছু কথা না হয় গোপনই থাকে। আমারও তাই মনে হয়। আর বলবো এক সময় বিয়েটা হয়ে যাক আগে, আর তোমাকে হারাতে চাই না। আমার মাথা ব্যথা কমে গেছে, এখন আর দিও না। এত তাড়াতাড়ি কমে গেল? আমার তো দিতে ভালোই লাগছিল। বিয়ের পর দিও যত খুশি তত। তুমি এখন যাও, আমি ঘুমাবো। আমি কোথায় যাব? এখানেই থাকবো আজ তোমার সাথে। আবার পাগলামি করতেছে। কালকের দিন পর তো একসাথে থাকবে, এখন আঙ্কেল আন্টি দেখলে কি ভাববে? যা ভাবে ভাবো, আমি থাকবো বলছি যখন থাকবোই। একটু বোঝার চেষ্টা করো, সবসময় এরকম পাগলামি ঠিক না কিন্তু। ঠিক আছে থাকো, তুমি গেলাম। আমি আর আসবোই না তোমার রুমে। কথাগুলো বলেই সময় রাগ দেখি চলে কেন জানি, রাগটা সকালে ভেঙে যাবে, তাই আর বাধা দিলাম না। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে ছাদে গেলাম। গিয়ে দেখলাম সময় ছাদে দাঁড়িয়ে আছে। আমার তো দেখে বিশ্বাসই হচ্ছে না, এর আগে কোনোদিন সময়কে এত সকালে দেখিনি ছাদ। এত সকালে তুমি এখানে? স্বপ্ন দেখছিল তো? স্বপ্ন কেন দেখবে, সত্যি আমি আসছি। আজকে হঠাৎ কি মনে করে এখানে? এমনিতেই আসলাম, আজ আগেই ঘুম ভেঙে গেছে। ও, আমি তো মনে করেছিলাম আমার সাথে গল্প করবে, ওই জন্য এসেছে। তোমার সাথে গল্প করতে আসবো কেন? তুমি আমাকে সহ্যই করতে পারো না। সময়ের কথা শুনে পেছন থেকে জড়িয়ে ধরলাম সময়। কে বলছে তোমাকে সহ্য করতে পারি না? আমি তো সবসময় তোমার কাছে থাকতে চাই। হ্যাঁ, মিথ্যা বলা লাগবে না, আমি জানি তুমি আমাকে কেমন ভালোবাসো। কেমন ভালোবাসি গো? চলো নিচে যাই, এখানে আর ভালো লাগছে না। চলো। তারপর সকালে ব্রেকফাস্ট করে আম্মু আর বাপ্পিকে আনতে গেলাম বাস স্ট্যান্ড। 2 ঘন্টা বসে থাকার পর আম্মু আর বাপ্পির বাসটা আসলো। আম্মু আর বাপ্পিকে নামাতে গিয়ে সেই বাসের হেল্পারের সাথে দেখা হয়ে গেল। প্রথম দেখাতে আমাকে চিনে ফেললো। আরে মামা, কেমন আছেন? আমাদের আর ভালো থাকা মামা, সারাদিন শুধু মানুষের কথা শুনতে হয়। তা আপনি কেমন আছেন? ভালো আছি মামা, যদি কিছু মনে না করেন একটা কিছু দিতে চাই। কি দিবেন মামা? আমি বুঝছি, সেই টাকাটা দিবেন তাই তো? ওই টাকা আমাকে দিয়ে অপমান করবেন না। আরে অপমান করবো কেন, ছোট ভাই হিসেবে মনে করেন উপহার দিচ্ছি। আমার কথা শুনে দেখলাম মামার চোখে জল চলে এসেছে। আরে মামা, কাঁদছেন কেন? তোমার মতো আমার একটা ভাই আছে, সে এখন ডাক্তার। নিজে না খেয়ে পড়েছিলাম, কিন্তু আজ 1 বছর হলো আমাদের সাথে কোনো যোগাযোগই করে না। ও সরি মামা, বুঝতে পারি। চিন্তা করবেন না, একদিন দেখবেন ঠিকই ফিরে আসবে। সেই আশাতেই তো বেঁচে আছি, ওর জন্য নিজে কোনো সন্তান নেইনি। বাবা, কাল আমার বিয়ে, যদি কিছু না মনে করেন তাহলে চলেন আমার সাথে। আরে না, আমার তো অনেক কাজ, একদিন কাজ না করলে আবার কাজ থেকে বাদ দিয়ে দিবে। তুমি বলছো এতেই আমি খুশি। ভালোভাবে বিয়েটা হোক, এটাই দোয়া রাখি। আমার সত্যি আপনি অনেক ভালো। আপনাদের মতো কিছু মানুষ এখনো বেঁচে আছে বলে মানবতাটাও বেঁচে আছে। আচ্ছা আম্মা, ভালো থাকবেন। বাস ছেড়ে দিবে, আর উপরওয়ালা চাইলে আবার দেখা হবে ইনশাল্লাহ। মামা। চোখের সামনে দিয়ে মামা চলে গেল। মামার কথাগুলো শুনে সত্যিই খারাপ লাগলো। এরকম কয়েকজন আছে নিজের ভাইয়ের জন্য সন্তান দেন। তারপর আম্মু আর বাপ্পিকে নিয়ে সুমাইয়াদের বাড়িতে গেলাম। দেখলাম সবাই মার্কেটে গেছে। আমাকে সুমাইয়া অনেকবার ফোন করেছে যাওয়ার জন্য। এত বিশাল বাড়ি রে অভ্র, এত বড় বাড়িতে থাকতি তুই? বিশাল বাড়ি। এই বাড়ির মালিকরাও না খুব ভালো। কই কাউকে তো দেখছি না, সবাই কোথায় গেছে? সবাই সুমাইয়ার বিয়ের কেনাকাটা করতে গেছে, আমাকে বলেছিল যেতে, কিন্তু তোমরা আসবে বলে যায়। আম্মু আর বাপ্পিকে আমার রুমে নিয়ে গেলাম। বাপ্পি কোনো কথা বলছে না দেখলাম। কিরে, চুপ করে আছিস কেন? এমনিতেই
দেখতেছি কি বিশাল বাড়ি। বড় হলে আমি এরকম একটা বাড়ি। হ্যাঁ তাই নাকি? আচ্ছা করিস। এখন বিশ্রাম নাও, তোমরা অনেক দূর থেকে এসেছো। আমি একটু বাইরে থেকে আসি। তারপর তোমার কাছে গেলাম, দেখলাম কেনাকাটা প্রায় শেষের দিকে। আর তুই একটা জিনিস কিনলে। এত সময় আসতে লাগে? কতবার ফোন দিলাম তোমাকে। সরি, আমার বাপ্পিকে আনতে দেরি হয়ে গেছে। আর কতক্ষণ লাগবে? এই তো তোমার জিনিসগুলো কিনলেই হয়ে যাবে, চলো ওইদিকে সবাই বসে আছে তোমার জন্য। চল। তারপর আঙ্কেল আন্টিদের কাছে গেলাম, সবাই মিলে আমার বিয়ের সবকিছু কিনলাম। পছন্দ সবকিছু সোমায়ারই করলো। আসার সময় আমিও আম্মু আর বাপের জন্য জামা কাপড় কিনলাম। সেটা আমি পছন্দ করেছি, সুমাইয়াদের জন্যই জানাইনি। দুপুরের দিকে সবাই মিলে বাড়িতে আসলাম। তারপর রুমে গেলাম আম্মু আর বাপের কাছে। কেনাকাটা হয়ে গেছে সব? এই নাও, তোমার জন্য এই শাড়ি আনছি। আর বাপি, তোর জন্য জামা প্যান্ট আনছি। বাপি তো দেখে খুব খুশি। এসবের কি দরকার ছিল? আমার তো এমনিতে অনেক শাড়ি আছে। তাতে কি, ছেলের মায়ের জন্য আনছে, এটা তোমার কাছে বেশি হয়ে যাচ্ছে না? ওই বেশি হচ্ছে, এমনি বললাম। কিছুক্ষণ পর সময় আসলো, এসে আম্মুকে সালাম করলো। শাশুড়ি বলে কথা। আম্মু কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো মা? আমিও ভালো আছি। কেমন আছো বাপ্পি? আমিও ভালো আছি। খুব সুন্দর লাগছে আপু আপনাকে। তাই নাকি? দেখো তোমার জন্য কি আনছি। কি আনছেন দেখি? দেখলাম সোমাইয়া ও আম্মু আর বাপির জন্য জামা কাপড় কিনছে। এই যে আম্মু, আপনার জন্য একটা শাড়ি। পছন্দ না হলে কিছু মনে করবেন না, আমার পছন্দ ভালো না কিন্তু। খুব সুন্দর হয়েছে। এসব কিনতে গেলে কেন? অভ্র তো কিনে আনছে একটা। তাই নাকি? আপনার ছেলে দিতে পারলে কি বৌমা দিতে পারবে না? বৌমা মানে? তোমার তো অন্য জায়গায় বিয়ে হচ্ছে, আমার ছেলের সাথে বিয়ে হলে তো বৌমা হতে। আপনি জানেন না আম্মু, আপনার ছেলের সাথেই আমার বিয়ে। অফ্র আপনাকে কিচ্ছু বলে নাই? কই, অভ্র তো বলেনি। কি বলছো তুমি? কিছুই তো বুঝতেছি না। কি রে অভ্র, কি বলছিস সব সুমাইয়া? তোমাকে আমি সবকিছু খুলে বলেছি। সুমাইয়া, তুমি যাও তো এখন। কেন? আমি থাকলে কি সমস্যা? আমার সামনেই বল। কালকের দিন পর থেকে তো তোমাদের বাড়ির সদস্যই আমি। বললাম তো যাও, আমি একটু পরে আসতেছি। ওকে থাকো, আমি গেলাম। তোমার যাওয়া লাগবে না, তুমি থাকো, আমি বলতেছি। সত্যি? তাহলে আর গেলাম না কিন্তু। আমি আর কিছু বললাম না আম্মুকে। তারপর সবকিছু বুঝিয়ে বললাম। এত কিছু হয়ে গেছে আর আমাকে একবারও বলিসনি? তোমাদের আমি টেনশন দিতে চাইনি, তাই বলিনি। কিছু মনে করো না। মনে করে কি আছে, তবে যা হয়েছে ভালোই হয়েছে। আমারও সুমাইয়া আমাকে খুব পছন্দ। একটু পর আঙ্কেল আন্টিও আসলো। আম্মুর সাথে অনেকক্ষণ কথা বললো। আমরা ছাদে গেলাম, বাপ্পিকেও নিয়ে গেলাম। কিছুক্ষণ পর জুইও আসলো। চারজন মিলে ছাদে গল্প করতে লাগলাম। একটু পর আন্টি খেতে ডাকলো নিচে। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খুব ভালো লাগছে, আম্মু অনেক খুশি হয়েছে। প্রত্যেক মাই সন্তানের খুশি দেখলে এমনিতেই খুশি হয়ে যায়। বিকেলের দিকে অতিথিরা আসা শুরু করলো। বেশি লোক ইনভাইট করেনি আঙ্কেল। আসলে আঙ্কেলের আপন বলতে তেমন কেউ নেই, সবাই বিজনেস রিলেটেড। বিকেলবেলা সুমাইয়াকে নিয়ে সেই লেকের পাড়ে গেলাম, যেখানে আমাদের হাজারো স্মৃতি জড়িয়ে আছে। আসলে আজকে সেই ফুচকাওয়ালা মামার সাথে দেখা করতে যাচ্ছি। এত বড় সুখের সংবাদ তাকে না জানালে আমাদের প্রেমটা পূর্ণ হবে না। অনেক স্মৃতি জড়িয়ে আছে মামার সাথে। কোথায় যাচ্ছ অভ্র এই বিকেলবেলা? আরে চলো, আগে কোথায় যাচ্ছি তুমি জানো না? আমি কিভাবে জানবো? হঠাৎ করে ডেকে নিয়ে আসলে। আজকে আমাদের প্রেমের শুরুটা যেখানে হচ্ছিল সেখানে যাচ্ছি। ও, তার মানে লেকের পাড়ে? আমিও যেতে চাচ্ছিলাম কিন্তু তোমাকে বলতে পারিনি। কিছুক্ষণ পর লেকের পাড়ে পৌঁছে গেলাম। সারা বেলা অনেক ঘুরলাম, আজ মনে হচ্ছে কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, যত ইচ্ছে ঘুরি। সন্ধ্যের দিকে সেই ফুচকাওয়ালা মামার কাছে গেলাম। মামার জীবনটা অদ্ভুত, প্রতিদিন এখানে ফুচকা বিক্রি করে। মামা কেমন আছেন? ভালো আছি। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তা আপনার ব্যবসা কেমন হচ্ছে? সেই আগের মতোই, মামা প্রতিদিন যা পেয়েছি ওই দিয়ে সংসার চলে যায়। আমার কালকের দিন আমার আর সুমাইয়ের বিয়ে, সেই জন্য আপনার কাছে আসলাম। তাই নাকি মামা? খুব ভালো কাজ করেছো। বেশিরভাগ ভালোবাসাই ভেঙে যায়, প্রতিদিন অনেক দেখিয়ে রাখো, তোমরা সুখী হও। মামা, আমাদের বিয়েতে আসবেন কিন্তু। কি যে বলো না, আমরা হলাম ব্যস্ত মানুষ, একদিন কাজ না করলে সংসার কেমনে চলবে? সেটা শুনতে চাই না আপনাকে, কিন্তু যেতেই হবে। তোমরা বলেছো, এতে অনেক খুশি হয়েছে আমি। তোমাদের ওখানে সব ধনী ধনী মানুষ যাবে, আমি গেলে ভালো দেখাবে না। তার চেয়ে ভালো এখান থেকে আশীর্বাদ
পরি সুখে থেকো তোমরা। ওকে মামা, আপনার ইচ্ছে, তবে গেলে আমরা খুশি হতাম। আচ্ছা মামা, ফুচকা দেন তো আগে। দাঁড়াও, একটু দিতেছি। মামা হাতের স্পেশাল ফুচকা খেলাম, আমরা খুব ভালোই লাগে। তারপর মামাকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি সবাই গল্প করছে, দু একজন মেহমানও আছে। আঙ্কেল পরিচয় করে দিল ওদের সাথে। বাড়িটা যেন আনন্দে ভরে উঠেছে, সবার মুখেই আনন্দ। সকালবেলা আরো অতিথি আসতে লাগলো। দেখতে দেখতে গায়ে হলুদ পর্বটা হয়ে গেল। আজ সন্ধ্যায় বিয়ে পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। রাফিন মিমো কাল ফিরে এসেছে। রাফিনকে সবসময় কাছেই রেখেছি। সন্ধ্যের পর নামাজের পর কাজে আসলো, বিয়ে পড়ানো শুরু করলো। কিছুক্ষণ পর আমি আর সুমাইয়া এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। এখন অপেক্ষা করছি সেই শুভ মুহূর্তের জন্য, যেটার অপেক্ষায় হাজারো ব্যাচেলার ছেলে মেয়ে বেঁচে আছে। কিছুক্ষণ পর আমি আর রাফিন ছাদে গেলাম। বিয়েটা শেষ পর্যন্ত হয়ে গেল তাহলে? আজ আশাটা পূরণ হলো, তবে কখনো ভাবিনি আমি সুমাইয়াকে এভাবে আপন করে পাবো। এসব কেউ ভাবতে পারে না, সব আল্লাহর ইচ্ছা। আমি কি কখনো ভেবেছিলাম নাকি মিমের সাথে আমার সম্পর্ক হবে? জি, আজকে আব্বুর কথা খুব মনে পড়ছে রে। আব্বু থাকলেও খুব খুশি হতো। প্রায় সময় বলতো আমার বিয়ে নাকি অনেক ধুমধাম করেছিল, কিন্তু সেই ভাগ্যটা মনে হয় আব্বুর কপালে লেখা ছিল। আরে মন খারাপ করিস না, সবাই কি চিরদিন বেঁচে থাকে নাকি? আমারও তো আব্বু বেঁচে নেই। তুই তো তোর আব্বুকে দেখেছিস, আর আমি তো দেখতেও পারিনি। বাস্তবতা খুব কঠিন রে, কল্পনায় অনেক কিছুই করা যায়। ইচ্ছে ছিল কি হব আর কি হয়ে গেলাম। আর এসব কথা বাদ দে তো, আজকে কেন এসব বলছিস? আজকে তোর ফুলসজ্জা, সেটা নিয়ে কিছু বল। বিড়ালটা কিভাবে মারবি? তুই আর ভালো হলি না, সব সময় শুধু ফাজলাম। আরে ফাইজলামি না, সত্যি বলছি। তবে মনে হয় বিড়াল মারবি না? সেটা কি বলছি, তবে বিড়াল মারবো কেন? এসব কথা কে বানাইছে রে? বাসরাতে কেউ বিড়াল মারে নাকি? সেটা আমি জানি না, তবে সবাই বলে তাই বলতেছি। তুই এখন যা, সুমাইয়া মনে হয় অপেক্ষা করতেছে তোর জন্য। করুক, কেবল তো 9টা বাজে, এত আগে গিয়ে কি করব? কি করবি মানে? অনেক কিছুই তো করার আছে। তুই খুব বোকা রে। বাদ দে, 10টার দিক যাবো। ওকে থাক, তবে আমার মনে হয় তোর এখন যাওয়াটাই বেটার। এসব কথা বলছিস কেন? আমাকে কি ভালো লাগছে না নাকি? নাকি মিমের কাছে যেতে মন চাচ্ছে? আমাকে প্রশ্ন না করে পিছনে তাকিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। রাফিনের কথা শুনে পেছনে তাকালাম, তাকে দেখি সুমাইয়া বিয়ের সাজের আগে লোক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। তুমি এখানে? তোমার তো বাসন ঘরে থাকার কথা। বাসর ঘরে গিয়ে কি করব? আমার তো এখানেই ভালো লাগছে, তাই না? ওইটাও শুনছো? এখনই যেতাম। আর তুমি এখানে আসলে কিভাবে? কেউ দেখেনি তো? সবাই দেখছে, দেখলেই কি? আমি কখন থেকে একা একা বসে আছি, আর তুমি এখানে। রুমে আসো আগে, তারপর দেখাচ্ছি। কথাটা বলে রেগে চলে গেল সুমাইয়া। ভাই, তোর আজ খবর আছে। কি যে হবে কাল সকালে, যেন শুনতে না হয় বউয়ের হাতে স্বামী খুন। ওরা তুই থাক, আমি গেলাম। আর কালকে সকালে খবরের কাগজে দেখবে বিয়ের প্রথম রাতেই বউ 2 সন্তানের মা। ও ভাই, কেউ আমারে মারো। আচ্ছা যা, দেখা যাবে। তারপর রুমের কাছে গেলাম, এসে দেখি জুই আবার দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেতেই দিবে না। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে? 5,000 টাকা দেন। কেন 5,000 টাকা তোমাকে দিব কেন? ও মা, এত ভালো করে বাসর সাজালাম আপনাদের জন্য, আর আমাকে কিছু দিবেন না তার বিনিময়ে? ও এই ব্যাপার। আচ্ছা নাও, 2,000 টাকাই আছে আমার কাছে, আর নাই কিন্তু। সত্যি নাই নাকি মিথ্যা বলতেছেন? পকেট চেক করো তাহলে। আচ্ছা, বিশ্বাস করলাম, খুব তাড়াতাড়ি করছেন দেখতেছি। সহ্য হচ্ছে না নাকি? যাই হোক, সুস্থ থাকলে দেখা হবে। তারপর রুমে ঢুকলাম, দেখলাম জুই সত্যিই ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। সারা ঘর ফুল দিয়ে সাজানো। সুমাইয়া দেখলাম শুয়ে পড়েছে। কেমন লাগে তাহলে বাসর রাতে ঢুকে যদি দেখি বউ শুয়ে আছে? এর চেয়ে কষ্টের আর কি আছে? সুমাইয়া সরি কিছু বললো না। আবার বললাম সত্যিই ভুল হয়ে গেছে, বেশি রাত তো হয়নি। কিসের সরি? কোনো সরি টরি হবে না, কান ধরে উঠবোস করো। কি? এটা করতে পারবো না। ওকে থাকো তাহলে, আমি ঘুমালাম, বাই। ওকে ঘুমাও, আমিও ঘুমালাম। বোলের পাশে গিয়ে অন্যদিকে হয়ে শুয়ে পড়লাম। এটা কি হলো? রাগ তো আমার দেখানোর কথা, কিন্তু তুমি দেখাচ্ছ কেন? কোনো কথা বললাম না, শুয়েই থাকলাম। কি হলো, সত্যি রাগ করছো নাকি? পেছন থেকে জড়িয়ে ধরে বলল সুমাইয়া। না, রাগ করবো কেন? আজকের দিনে ঝগড়া করতেছো? সরি, ঝগড়া কই করলাম? এইগুলো তো ভালোবাসা। তাই নাকি? তোমার ভালোবাসাটা ভিন্ন দেখতেছি। কি ভিন্ন? সবাই ভালোবাসা আদর করে, আর তুমি ভালোবাসো রাগ দেখি। আমিও আদর করতে পারি, কিন্তু তুমি তো আদর করতেই দাও না। কে বলছে?
তখন তো বিয়ে করিনি তোমায়, তাই মানা করেছিলাম। আজ আর মানা করবো না। তাই নাকি? সারা জীবন আদর করার সুযোগটা দিবে তো? সারা জীবনই তোমাকে ভালোবাসবো, যতই বাধা আসুক না কেন ছেড়ে যাব না। সময় আমার কথা শুনে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আচ্ছা সময় বাসরাতে বিড়াল মারা কাকে বলে? সবাই বলল। কেন, তুমি জানো না? না, আমি কিভাবে জানবো? এর আগে কি আমি বিয়ে করেছি নাকি? আচ্ছা আসো, তোমাকে আজ শিখিয়ে দেই বাসর রাতে বিড়াল মারা কাকে বলে। কথাটা বলার সাথে সাথে হারিয়ে গেলাম এক নতুন অনুভূতিতে। অনেক দেখছেন ভাই, এবার বাড়ি যান, আমাদের কিছু করতে দিন। হ্যালো বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।